সাস্ট প্রশ্ন ব্যাংক সলভ সিরিজে সবাইকে স্বাগতম। সেকেন্ড মেন্টর আমি জোবাইর আছি তোমাদের সাথে। আজকের লেকচারটা হলো উচ্চতর গণিত প্রথম পত্রের বিগত 5 বছরে যেসব প্রশ্ন আসছে আমরা ওগুলোর সমাধানটা দেখব। তাহলে দেখো আমরা শুরু করি। তো শর্ট সিলেবাসে আসলে এই 6টা অধ্যায় আছে, বাদ বাকিগুলো হচ্ছে তোমাদের অতিরিক্ত সিলেবাস। ওইটাতে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফাংশন এবং বিন্যাস এবং সমাবেশ, ঠিক আছে? ওখান থেকে দুইটা প্রশ্ন আসবে। আর মোটামুটি ধরা যায় এরকম যে 15 থেকে 16টা কোশ্চেন তোমাদের শর্ট সিলেবাস থেকে আসবে, ঠিক আছে? তো শর্ট সিলেবাসটাকে আমরা গুরুত্ব দিয়ে পড়াবো। তো দেখো, তাহলে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের প্রশ্নগুলো দেখবো যে বিগত 5 বছরে কি কি কোশ্চেন আসছে এখান থেকে। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এখানে দেখো 19-20 একটা কোশ্চেন আসছে গত বছর। বলছে যে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, বর্গাকার ম্যাট্রিক্স, এত ম্যাট্রিক্সের সহগুণক এ আই জে, সহগুণকটা হচ্ছে এ আই জে, এত হলে এত এর মান কত। তাহলে দেখো তোমাকে হচ্ছে যে ভুক্তিগুলো দিছে কি ভাইয়া, দ্বিতীয় সারি বরাবর। অর্থাৎ আমরা যদি একটু ভুক্তিগুলো লিখি তাহলে ভুক্তিগুলো দিছে হচ্ছে এইটা A21, A22, A23। আচ্ছা, এবং সহগুণকটা দিছে হচ্ছে প্রথম সারি বরাবর। সহগুণকটা দিছে কি ভাই, এই যে এই সারি বরাবর। অর্থাৎ সহগুণকটা যদি আমি লিখি তাহলে এখন এটার কম্বিনেশন যদি আমি করি A21 এবং দেখো এটার হচ্ছে তোমার সহগুণক নিছে, অর্থাৎ A11। আচ্ছা, A22 এটা কি A12, A12। আচ্ছা, A23, A13। অর্থাৎ তোমার হচ্ছে ভুক্তিগুলো নিচে হচ্ছে দ্বিতীয় সারির এবং সহগুণক নিচে হচ্ছে উপরের সারির। এটা যদি হয় তাহলে এটার নির্ণয়, এটার ভ্যালুটা জাস্ট কি হয় ভাই, এটার ভ্যালুটা জাস্ট 0। এখন হচ্ছে 0 কিভাবে, তুমি দেখো তুমি এইভাবে বিস্তার করলে তুমি এটার মানটা পেয়ে যাবে। এটা তোমরা এইচএসসিতে পড়ে আসার কথা, এইচএসসিতে, বুঝছো? তো দেখো তাহলে A21 লিখলাম, লেখার পর ভাই এটা কি হবে, -1 টু দি পাওয়ার 1 + 1, 1 + 1। এখন এইটার হচ্ছে যে নাম্বার সারি যে কলামে অবস্থিত সেটা বাদ বাকি যেগুলো পড়ে থাকে সেটা নিতে হবে আমাদের। তাহলে দেখো এইটা বাদ কি থাকে, A22, A22, A23, আচ্ছা A32, A33, ঠিক আছে? এখন জাস্ট হচ্ছে যোগ বিয়োগ গুণ করে দিলে, তুমি গুণ করে দিয়ে যোগ বিয়োগ করে দেখবা যে এটার মানটা কি আসে। পরে হচ্ছে তোমার এটার মানটা জাস্ট 0 আসে, এটার মানটা জাস্ট 0। আচ্ছা, গেল এটা। দেখো তারপরে হচ্ছে 1 বছর পরে অর্থাৎ 17-18তে আসছে এরকম যে এত একটি বাস্তব ম্যাট্রিক্স, অর্থাৎ তোমার হচ্ছে কে এর ভ্যালুগুলো তোমাকে হচ্ছে বাস্তব সংখ্যা দ্বারা প্রকাশ করতে হবে। যদি তাই হয় বলছে যে কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, তাহলে দেখো বিপরীত ম্যাট্রিক্স কখন পাওয়া যাবে না, যখন এটার ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে ভাই, 0 হবে। যদি এটা ধরি a, তাহলে এটার নির্ণায়ক ভ্যালুটা বা কি হতে হবে, 0 হতে হবে। তাহলে দেখো এটা ডিটারমিনেন্ট বের করি, তাহলে ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু কত, k, তারপর এটাকে করলে k হয়ে যায় √k ইন্টু √k -4 ইকুয়ালস টু 0। তাহলে দেখো হিসাব করে এখানে আসে k ইন্টু k -4 ইকুয়ালস টু 0। তাহলে k² -4 ইকুয়ালস টু 0। তাহলে k² ইকুয়ালস টু 4। তাহলে k ইকুয়ালস টু ±√4। তাহলে এখন থাকে হচ্ছে তোমার কত, ±2। এখন কথা হচ্ছে ভাই এখান থেকে তুমি যদি -2টা গ্রহণ করো তাহলে কি আসে দেখো, যদি তুমি -2টা নাও তখন একটা দুর্ঘটনা হয়ে যায়। কে যখন -2 নিব তখন দেখো √k অর্থাৎ -2 ইকুয়ালস টু 2i হয়ে যায়, যেটা একটা অবাস্তব সংখ্যা। এই জন্য k -2 তুমি নিতে পারবে না, তোমাকে পজিটিভ 2টা নিতে হবে। তাহলে একটাই ভ্যালু হবে জাস্ট k ইকুয়ালস টু 2। আচ্ছা,
দেখো পরের ম্যাট্রিক্স, পরেরটা হচ্ছে 15-16, অর্থাৎ 1 বছর পর পর আসছে ম্যাট্রিক্স থেকে। দেখো বলছে যে এত আকারের কর্ণ ম্যাট্রিক্স, আচ্ছা এত এর জন্য এত এর মান কত, তোমাকে একটা ডিটারমিনেন্টের ভ্যালু জাস্ট বের করতে হচ্ছে। তাহলে ওইটা যদি আমরা লিখি, কি দেয়া আছে, 2D হোল ইনভার্স, বুঝছো, টোটালের উপর ইনভার্স। তাহলে এটাকে যদি তুমি নিচে নামাও জাস্ট ওই রকমই থাকবে 2D ডিটারমিনেন্টের ভ্যালু। এখন এই যে 2টাকে যদি তুমি বের করতে চাও তখন কি করতে হবে ভাই, 2 এর উপর পাওয়ার দিতে হবে। কত পাওয়ার, যত বাই যত দেওয়া ছিল, অর্থাৎ 3/3 কিন্তু দেওয়া ছিল। এখন এটার ডিটারমিনেন্টের ভ্যালু তোমাকে জাস্ট বসাই দিলেই হবে, ঠিক আছে, বসাই দিলেই হবে। তাহলে আমরা যদি বসাই তাহলে 1/2 কিউবের ভ্যালু হচ্ছে 8, আর এটার মানটা তোমার দেওয়া ছিল কত ভাই, এটা দেওয়া ছিল 20, তাহলে 8 দুগুণ 16, 8 দুগুণ 16, ওই একটা 0, বুঝছো, এই হচ্ছে বিষয়। তাহলে এটার এই অ্যান্সার আসতেছে। ওকে, তো মোটামুটি ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে এতগুলো কোশ্চেন আসছে। এখন চলে যাবো হচ্ছে সরল রেখাতে। দেখি সরল রেখাতে কয়েকটা কোশ্চেন আসছে, আমরা ওটা সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখো 19-20 একটা প্রশ্ন এরকম আসছে, এত রেখার উপর লম্ব এত বিন্দুগামী রেখার সমীকরণ। তোমাকে একটা রেখা দেওয়া আছে, সেটার উপর লম্ব এবং আরেকটা বিন্দু দিয়ে দেওয়া আছে যে ওই রেখাটা কোন বিন্দু দিয়ে যায়। তাহলে তুমি এখান থেকে জাস্ট একটা জিনিস নোটিস করো যে y = 2, এটা রেখার উপর যদি লম্ব হয় ভাই, তাহলে রেখাটা কেমন হবে তুমি দেখো তো। তাহলে দেখো y = 2, তাহলে y এর মানটা জাস্ট 2, অর্থাৎ এরকম একটা রেখা হবে। তাহলে এটার উপর লম্ব যদি হয়, x এর একটা ভ্যালু থাকবে, যে কোনো অনেক রেখা হইতে পারে। আমি ধরলাম সেই রেখাটা হচ্ছে এরকম। তাহলে তুমি বলতে পারছো ভাই x = সামথিং, তাহলে x = সামথিং। আমরা সেটা ধরলাম হচ্ছে x = a। এখন এই রেখাটা তোমার বিন্দু দিয়ে দিচ্ছে, কি বিন্দু, আমি x এর মান দেখো হচ্ছে h, তাহলে কি তুমি বলতে পারতেছো ভাই যে x = h। এখন এখান থেকে তোমাকে দাঁড়াচ্ছে কি x - h = 0, বুঝছো, এই হচ্ছে ঘটনা। তুমি হচ্ছে লম্ব রেখা ধরেও করতে পারবা যে এত এর লম্ব এত বিন্দুগামী, বুঝছো, এটা একটু ইজি প্রসেস, আচ্ছা দেখো দুই বিন্দুর পোলার স্থানাঙ্ক দেয়া আছে। তাহলে বলছে যে এই বিন্দু দুটির দূরত্ব চাইছে তোমাকে। তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র কিন্তু তুমি জানো যে পোলার স্থানাঙ্কে যদি দেয়া থাকে সেটার দূরত্ব, আমরা যদি ধরি যে বিন্দু দুইটা, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, এটা ধরলাম পি, এটা ধরলাম কিউ। এখন এই পি কিউ ইকুয়ালস টু তুমি কি বলতে পারো ভাই, পি কিউ ইকুয়ালস টু রুট ওভার r1² প্লাস r2 তার উপর স্কোয়ার -2 r1 r2 cos θ1 - θ2 দিতে পারো, θ2 - θ1 একই কথা, কারণ কজের মধ্যে যদি ঋণাত্মক বসে যায়, কজের মধ্যে ঋণাত্মক হলে সেটা কি হয়, মানে পজিটিভ কোণ হয়ে যায়। তাই যদি হয়, এখন তুমি জাস্ট মানগুলো বসাও কি আসে দেখো। তাহলে তুমি দেখো এইটার মানটা কিন্তু ভাই 0 হয়ে যাচ্ছে, কারণ কি দেখো 180 থেকে 90 বাদ দিলে এইটুকু হয়ে যাচ্ছে cos 90, যেটার ভ্যালু তুমি জানো 0। এখন জাস্ট হচ্ছে ওইটার উপর রুট করলে হয়ে যাচ্ছে। তাহলে দেখো 2√3 তার উপর স্কোয়ার, আর একটা আছে কি 2√5 তার উপর স্কোয়ার। এখন এর উপর তোমার রুট আছে, তাহলে আমি যদি একবারে করি কি আসে দেখো 4 × 3 অর্থাৎ 12, আচ্ছা, আর এখানে কি আসে 4 × 5 অর্থাৎ 20, তাহলে তোমাকে দাঁড়াচ্ছে 32, বুঝছো। তাহলে 32 লেখা যায় 16 × 2, তাহলে 4√2, 16 থেকে তুমি 4 বের করে নিলা, বুঝছো, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে তোমার গেল কয়টা, 2টা প্রশ্ন গেল। আচ্ছা দেখো একটা ভালো প্রশ্ন বলছে, এত রেখার উপর লম্ব অন্টু বিন্দু থেকে এত একক দূরে অবস্থিত। আচ্ছা একটা রেখা আছে সেটার উপর লম্ব এবং বলছে যে 1-2 বিন্দু থেকে কয় একক দূরে অবস্থিত ভাই, 2 একক দূরে অবস্থিত। তাহলে 2 একক দূরে কিন্তু তোমার এটাও হতে পারে, আমি ধরলাম যে এইটুকুর মানটা হচ্ছে 2, এইটুকুর মানটা হচ্ছে 2। এখন তাই যদি হয়, রেখাটা ধরো একটা এখানে গেছে, একটা এখানে গেছে, এবং ওই একটা রেখার উপর লম্ব, ধরো এখানে একটা রেখা আছে সেটার উপর লম্ব। তাই যদি হয় তাহলে তুমি এই রেখাটাকে তুমি আগে লেখো তো কি আছে দেখো। তাহলে এটাকে সাজায় লিখলে কি হয় ভাই, সাজায় লিখলে
তোমার 3x মাইনাস 4y ইকুয়ালস টু 0। আচ্ছা, হলো। এখন এত এর উপর লম্ব যদি হয় তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় এবং এটা এখানে চলে আসে, অর্থাৎ 4x মাঝখানে চিহ্ন পরিবর্তন হয় এবং এই সহগটা এখানে চলে আসে 3y প্লাস কে ইকুয়ালস টু 0। এখন তোমাকে কে এর মান বের করলেই হয়ে যাচ্ছে। এখন যে বলছে তোমাকে যে এটা থেকে 2 একক দূরে অবস্থিত, কোন বিন্দু থেকে ভাই? 1 2 বিন্দু থেকে। 1 2 বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত 1 2। এখন তুমি কি বলো 1 2 তুমি এখানে বসাই দিয়ে কে এর মান নির্ণয় করো। তাহলে এই বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব তাহলে কি হয়? 1 2 থেকে লম্ব দূরত্ব 1 2, তাহলে লম্ব দূরত্ব 1 বসাতে হবে 4। আচ্ছা, 2 যদি এখানে বসাও 6 প্লাস কে। আচ্ছা, এখন রুট নিচে রুট ওভার এক্স এর সহগের উপর স্কয়ার, ওয়াই সহগের স্কয়ার, তার উপর রুট করলে 5 ইকুয়ালস টু দূরত্বটাকে কি ভাই 2 দিয়ে দিছে। ওকে, তাহলে এখন তুমি দেখো হিসাব করলে এইদিকে 10 প্লাস কে ইকুয়ালস টু একবারে লিখলাম হচ্ছে প্লাস মাইনাস 10। আচ্ছা, এখন তোমাকে দুইটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে দেখো আমরা যদি পজিটিভ নেই, পজিটিভ প্লাস মাইনাস দিতে হবে এখানে, প্লাস মাইনাস। তাহলে আগে আমরা পজিটিভ নিয়ে কাজ করি, দেখি কি আসে। তাহলে 10 প্লাস কে ইকুয়ালস টু পজিটিভ অর্থাৎ 10, তাহলে কে ইকুয়ালস টু আসতেছে তোমার 0। আবার নেগেটিভ নিলে কি 10 প্লাস কে ইকুয়ালস টু মাইনাস 10, তাহলে কে ইকুয়ালস টু মাইনাস 10, এদিকে মাইনাস 10 অর্থাৎ মাইনাস 20। তাহলে এখন তোমাকে কে এর মানটা জাস্ট ওইখানে বসাইতে হচ্ছে। দেখো তো এখন অ্যান্সারটা কোনটা আসে এইটার। আচ্ছা, এই যে এখানে দেখতে পারতেছি, এই যে এটা তোমার ই অ্যান্সার। আচ্ছা দেখো এখানে একটা তোমাদের মজার কোশ্চেন দিছে, বলছে কি এ ও বি বিন্দু দুটির পোলার স্থানাঙ্ক দেয়া আছে, ডি এ বি এর মধ্যবিন্দু হলে ডি এর স্থানাঙ্ক, ডিটা তোমার এ বি এর মধ্যবিন্দু হলে তোমার বলছে যে ডি এর পোলার স্থানাঙ্ক। তাহলে আমরা আগে কার্তেশীয়তে কনভার্ট করি। তোমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে কিন্তু এগুলো হচ্ছে তোমার পোলার থেকে কার্তেশীয়তে কনভার্ট করতে পারবা, যেহেতু বিন্দুগুলো খুব ইজি দিছে। তাহলে দেখো ওখান থেকে আমরা লিখি যে এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে তোমার বি বিন্দু। আচ্ছা, তাহলে এ বিন্দু কি? এ বিন্দু হচ্ছে তোমার 5√2 5√2 π/4। এখন তোমার ডি বিন্দুর পোলার স্থানাঙ্ক চাইছে, অর্থাৎ আমি ধরলাম ডি বিন্দুটা এখানে আছে, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই আগে বের করবো, দেন আর থিটা বের করতেছি। আর বি বিন্দুটার তোমার স্থানাঙ্ক কত দেয়া আছে? 5√2, 0। আচ্ছা, তাই যদি হয় এখন তুমি হচ্ছে এটা কার্তেশীয়তে কনভার্ট করলে কি আসে দেখো, x ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে x কমা ওয়াই দুটার মান দেখো আর কস থিটা, তাহলে 5,5 আসবে, বুঝছো? 5,5 সাইন কস 45 ডিগ্রির মান যেহেতু তোমার কত দেখো x ইকুয়াল টু আর কস থিটা অর্থাৎ 5√2 cos π/4 তাহলে ওইটার মান হচ্ছে √2, বুঝছো? ওইটার মান 1/√2। তাহলে এখান থেকে তোমার আসতেছে 5। ঠিক অমনিভাবে হচ্ছে তোমার cos π/4 এর মানও তো সেম, এই জন্য ওটার মানও তোমার আসবে 5। আচ্ছা গেল। এখন এইখানে দেখো x এর মান কত আসে। এখানে কিন্তু তুমি বলতে পারো ভাই যে x ইকুয়াল টু আর cos থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে cos 0 ডিগ্রির ভ্যালু যেহেতু হচ্ছে তোমার 1, তাহলে প্রথমটা আসবে 5√2 আর পরেরটা আসবে তোমার 0। এখন এটার মধ্যবিন্দু তুমি হচ্ছে কার্তেশীয়তে বের করলে কি আসতেছে দেখো, দুটো যোগ করে 2 দেওয়া, অর্থাৎ 5 প্লাস 5√2 ডিভাইডেড বাই 2 আর এখানে 5/2। তাহলে এটা তুমি কি পাইলা ভাই? এটা তুমি হচ্ছে পোলারে কার্তেশীয়তে পাইলে। এখন এটাকে জাস্ট পোলারে প্রকাশ করতে হচ্ছে, এটাকে জাস্ট তোমাকে পোলারে প্রকাশ করতে হবে। এখন তুমি যদি এটাকে পোলারে প্রকাশ করো তাহলে আর এর ভ্যালুটা আসবে তোমার হচ্ছে, তাহলে ডি বিন্দু হচ্ছে আর কমা থিটা, তাহলে আর এর ভ্যালুটা তোমার √x² প্লাস y² অর্থাৎ 5 প্লাস 5√2 ডিভাইডেড 2 এত স্কোয়ার প্লাস 5/2 তার উপর স্কোয়ার, এর উপর তোমাকে রুট করতে হবে। থিটা কি? tan ইনভার্স মডুলাস অফ y ডিভাইডেড x। y এর মানটা কত? y এর মানটা হচ্ছে দেখো নিচের দুই কেটে যায়, বুঝছো? y/x অর্থাৎ
5 প্লাস 5 রুট 2, 5 প্লাস 5 রুট ওভার 2, যেটার মান আসবে তোমার, দেখো এটা ক্যালকুলেটরে চাপ দিলে এটার মান আসবে হচ্ছে 6.53, 6.53, আর ওইটার মান আসবে হচ্ছে পাই ডিভাইডেড 8, যেটা হচ্ছে তোমার, দেখো কোনো অপশনে পাই ডিভাইডেড 8 নাই, বুঝছো? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এখন যেহেতু রিটেন প্রসেস না, তোমার এটা ব্ল্যাঙ্ক রেখে আসলে তুমি এটার মার্কটা পেয়ে যাবা, বুঝছো? ওকে, আচ্ছা দেখো একটা ভালো প্রশ্ন বলছে যে এত সরল রেখা দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। তাহলে তুমি দেখো, তাহলে এটা তোমাকে হচ্ছে cos a মাইনাস b এর সূত্রটা জাস্ট ফালাইতে হবে, cos a মাইনাস b এর সূত্র ফালাইতে হবে। তাহলে দেখো, আর তাহলে আমরা যদি এখান থেকে সলিউশনে আসি, তাহলে আর cos, দেখো cos a মাইনাস b এর সূত্র কি, cos a cos b, cos a cos b প্লাস, দেখো cos এর সূত্র কিন্তু আমরা জানি ভাই মাইনাসের জায়গায় কিন্তু প্লাস হয়, বুঝছো? sin a sin b, sin পাই বাই 4, আর হচ্ছে তোমার sin থিটা। এখন জাস্ট হচ্ছে আর দিয়ে তোমাকে গুণ করে দিতে হবে, আর দ্বারা গুণ করতে এটার মানটা 6 দেয়া আছে, তাহলে আর দ্বারা তুমি যদি গুণ দিয়ে দাও, তাহলে দেখো যে cos পাই বাই 4 এর মান কিন্তু √2, 1/√2, তাহলে আর cos থিটা অর্থাৎ, তাহলে 1/√2 অর্থাৎ আর cos থিটা ডিভাইডেড √2 প্লাস, এটা হচ্ছে তোমার আর দিয়ে যেহেতু গুণ দিছো, তাহলে আর sin থিটা ডিভাইডেড √2, এটার মানটা হচ্ছে 6, ঠিক আছে? এখন তোমার হচ্ছে দেখো যে আর cos থিটা ইকুয়াল টু x বাই √2 প্লাস y বাই √2 ইকুয়ালস টু 6। এখন তোমাকে হচ্ছে যে ছেদক আকৃতিতে নিয়ে আসতে হলে হচ্ছে যে ওই পাশে 1 নিয়ে আসতে হয়, বুঝছো? তাহলে 1 যদি এখন তুমি নিয়ে আসো, দেখো কি আসতেছে, তাহলে x ডিভাইডেড বাই 6√2 প্লাস y ডিভাইডেড 6√2 ইকুয়ালস টু 1। যে সরলরেখা x অক্ষকে তোমার হচ্ছে কোন বিন্দুতে কাট করে, x অক্ষকে 6√2, 0 এবং y অক্ষকে তোমার y অক্ষকে 0,6√2 বিন্দুতে ছেদ করে। তাহলে তোমাকে চাইছে যে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। তাহলে x অক্ষের খণ্ডিত কতটুকু ভাই? এই রেখাটা, আমরা যদি রেখাটা একটু আঁকায় ড্র করি, তাহলে দেখো এরকম দাঁড়াবে। তাহলে রেখাটা হবে তোমার এরকম, দুইটাই সমান, অর্থাৎ এই যে x অক্ষের যে কাট করছে এইটুকুর মানটা তোমার কি হবে, যে এই বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার 6√2, 0, অর্থাৎ এইটুকুর মান হচ্ছে তোমার 6√2, আর উপরেরটা হচ্ছে উচ্চতা তো 0 ওই বিন্দুতে। ওকে, আচ্ছা দেখো এটা একটা ভালো প্রশ্ন। তুমি হচ্ছে তোমার যদি বেসিক ধারণা থাকে তাহলে এইসব প্রশ্ন তোমার পারার কথা। বলছে কি যে এত বক্ররেখাটি x অক্ষকে কতবার ছেদ করবে, ঠিক আছে? তাহলে x অক্ষে যে বিন্দুতে ছেদ করে ভাই, সেটার মান কিন্তু উচ্চতা কিন্তু সেটা 0 হয়, তোমরা জানো সেটার উচ্চতা কত হয়, 0 হয়। তাহলে y এর মানটা তোমাকে 0 ধরতে হবে। তাহলে x² - 1, আর এদিকে কি হবে যে x⁴ - 3 ইকুয়ালস টু 0। আচ্ছা, ঘটনা হচ্ছে সর্বোচ্চ যেটা পাওয়ার হয়, বুঝছো, অতবারই আসলে x অক্ষকে ছেদ করে। এখন তোমাকে দেখতে হবে যে এখানে কোনো জটিল মান আছে কিনা, অর্থাৎ কাল্পনিক কোনো সংখ্যা আসে কিনা, এটা তোমাকে দেখতে হবে। তাহলে তুমি দেখো, তাহলে এটাকে টোটাল 2টা ভাগে ভাগ করে কিন্তু তুমি করতে পারতেছো, 2টা ভাগে। আচ্ছা, তাহলে আমরা যদি এই ভাগটা করি, তাহলে দেখো যে x² - 1 এটা ইকুয়ালস টু 0, অর্থাৎ x² ইকুয়ালস টু 1, তাহলে x ইকুয়ালস টু দাঁড়ায় +-1। এখন যদি ওইদিকে করি তাহলে কি আসে দেখো, এইদিকে করলে কি আসতেছে, x⁴ - 30 ইকুয়ালস টু 0। আচ্ছা, x² তার উপর স্কোয়ার -√30 তার উপর স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে তুমি মান পাচ্ছ কি, x² প্লাস √30, আচ্ছা x² -√30 ইকুয়ালস টু 0। তার এখান থেকে আবার দুইটা জিনিস দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে দেখো, তাহলে এই যে x² ইকুয়ালস টু √30, তাহলে এটার মান আসতেছে x ইকুয়ালস টু +-√30,
30। আর এখানে দেখো যে এক্স স্কোয়ার, এখানে দাঁড়াচ্ছে তোমার এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস রুট ওভার 30। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে এক্স ইকুয়ালস টু, আচ্ছা তার উপর রুট আছে, কিন্তু এটার উপরও আবার একটা রুট আছে। আচ্ছা তাহলে মাইনাস রুট ওভার 30 আগে লিখলাম, এখন দেখো এখানে তোমার প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো যে রুটের মধ্যে নেগেটিভ মানে সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তাহলে তুমি বুঝতে পারতেছো ভাইয়া এখানে দুইটা মান, তাহলে তোমার গ্রহণযোগ্য মান কোনটা, কয়টা, দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, বুঝছো? তাহলে মোট হচ্ছে 4টা, মোট 4টা, বুঝতে পারছো? আচ্ছা দেখো, একটা সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রের সাথে দুইটি কৌণিক বিন্দু সংযুক্ত করলে নতুন ত্রিভুজ গঠন করা হলো। নতুন ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কত অংশ? আচ্ছা তাহলে এটা কিন্তু ভর কেন্দ্রের সাথে দুইটা কৌণিক বিন্দু যোগ করা হলো। তাহলে আমরা যদি সমবাহু ত্রিভুজ আঁকাই, সমবাহু ত্রিভুজ, এটা আমাদের সমবাহু ত্রিভুজ। আচ্ছা তাহলে এই সমবাহু ত্রিভুজের তোমার হচ্ছে ভর কেন্দ্রটা কোথায় অবস্থিত ভাই? ভর কেন্দ্র কিন্তু আমরা জানি ভাই যে প্রত্যেক মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করা, অর্থাৎ এই জায়গায় অবস্থিত। এটা হচ্ছে তোমার জি। এই জি এর সাথে দুইটা কৌণিক বিন্দু তোমার যোগ করা হলো। দুইটা কৌণিক বিন্দু যদি যোগ করা হয়, এইটা আর এইটা, যে কোনো দুইটা কৌণিক বিন্দু, আমি হচ্ছে আমার সুবিধার্থে আমি এটা ধরলাম। এখন বলছে যে এই যে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল, এইটার তোমার ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের কত অংশ? অর্থাৎ তাহলে দেখো তুমি বুঝতে পারছো ভাই এটা হচ্ছে 3/1 হবে, বুঝছো? 3/1 হবে। আমরা হচ্ছে যে এটা কিন্তু সরল রেখাতে করছি, বুঝছো? আবার একটা তোমাকে একটা তথ্য দেয় যে প্রত্যেক মধ্যমা যে তোমার হচ্ছে ত্রিভুজ গঠন করে, সেটা হচ্ছে কিন্তু, সেটা যদি আমরা দেই এখানে আর একটা ত্রিভুজ আঁকাই, তাহলে যদি মধ্যমাগুলো আমি যদি যোগ করে দেই, দেখো তাহলে এই দেখো মধ্যবিন্দু থেকে বিপদ শীর্ষের উপর অঙ্কিত রেখা, এটাই হচ্ছে মধ্যমা। এখন এই যে মধ্যমা দ্বারা যে তোমাদের যে ত্রিভুজগুলো গঠিত হয়, আচ্ছা এই যে এটা কিন্তু তাহলে এইটার ক্ষেত্রফলটা তোমার বের করতে হবে। তাহলে এইটার ক্ষেত্রফল, আচ্ছা সরি, আচ্ছা আমি একটু উল্টো বললাম, এটা কিন্তু আসলে এটাই অ্যারাইজ করতেছে, বুঝছো? আমি বলতে চাচ্ছি যে তোমার হচ্ছে যে মধ্যবিন্দু দিয়ে তোমাকে যোগ করলে সেটা কি হবে। তাহলে আমরা যদি ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করি, তাহলে দেখো সেটা কি হচ্ছে, আমরা ওইটা দেখবো যে এইটার মধ্যবিন্দু, এইটার মধ্যবিন্দু, এইটার মধ্যবিন্দু, অর্থাৎ এখন তো এইটা তুমি যোগ করে দিলে এইটা হবে কি ভাই, টোটাল চতুর্ভুজের 4/1, অর্থাৎ তাহলে এই যে লাল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বড় ত্রিভুজের 4/1, বুঝছো? এটা হচ্ছে আমি তোমাকে বুঝাতে চাচ্ছি। আর আগের যেটা আঁকাইছিলাম ওটা তো তোমার এটাই অ্যারাইজ করছিল। ঠিক আছে, দেখো তাহলে বলছে যে একটা সমবাহু ত্রিভুজের অসমবাহুর দৈর্ঘ্য এবং পরিব্যাসার্ধ দেয়া আছে। পরিকেন্দ্রটি ত্রিভুজের অভ্যন্তরে হলে সমবাহু দ্বয়ের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা তাহলে আমরা একটা ত্রিভুজটা আঁকাই, যে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দুইটা বাহু তোমার সমান, আমি ধরলাম যে ওই দুইটা বাহু তোমার সমান। আমরা যদি আরেকটু বড় করি, যে তোমার হচ্ছে এটা ধরলাম হচ্ছে এ, এটা হচ্ছে এ, ঠিক আছে? এখন এই কোণটা তোমার হচ্ছে, তাহলে এটা ধরলাম তোমার এ, এটা তোমার ধরলাম বি কোণ, এই বাহুটা হচ্ছে বি। আচ্ছা তাই যদি হয়, তুমি দেখো এখান থেকে কিন্তু একটা তুমি সূত্র জানো, ত্রিভুজের সাইন সূত্র কি বলে, যে এ ডিভাইডেড সাইন এ ইকুয়ালস টু বি ডিভাইডেড সাইন বি ইকুয়ালস টু 2r। সেখান থেকে তুমি কি জানো, তুমি দেখো বি ইকুয়ালস টু সাইন বি, আচ্ছা এখানে বি বড় কোনটা হবে, তাহলে এখান থেকে তুমি কি জানো যে ভাই বি বাই সাইন বি এর ভ্যালুটা দেখো কি, তাহলে আমরা যদি এটা ধরি বি কোণ, তাহলে বি বাহুর বিপরীতটা হচ্ছে বি কোণ, তাহলে সাইন বি এর মান কি বলতে পারি ভাই, যে এই যে দুইটা কিন্তু দেখো এই দুইটা বাহু যদি সমান হয়,
তাহলে এটার কোন দুটাও সমান, বুঝছো, বিপরীত কোন দুটাও সমান, অর্থাৎ এটা আর এটা সমান, ওইটা যদি সমান হয় তাহলে তুমি দুটাকে বলতে পারো যে ভাই এ, বুঝছো, দুইটাকে কিন্তু এ বলতে পারো। তাহলে সেখান থেকে তুমি কি বলতে পারো যে ভাই টোটাল হচ্ছে 180 ডিগ্রি থেকে এটাও এ এটাও এ, অর্থাৎ এই দুটো বাদ দিয়ে দিব, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 2a ইকুয়ালস টু কত, 2r, বুঝছো। এখন তুমি দেখো যে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এখান থেকে দাঁড়াচ্ছে তোমার b ডিভাইডেড, তাহলে এটা কিন্তু হয়ে যাবে sin 2a, বুঝছো, হিসাব করলে ইকুয়ালস টু 2r। এখন এখান থেকে তোমাকে a এর ভ্যালুটা বের করতে হবে। a এর ভ্যালুটা কি হয়, sin 2a ইকুয়ালস টু b ডিভাইডেড 2r। সুতরাং a এর ভ্যালুটা দাঁড়ায় কি, sin, আচ্ছা, হাফ 2a ইকুয়ালস টু sin ইনভার্স b ডিভাইডেড 2r। সুতরাং a ইকুয়ালস টু হাফ sin ইনভার্স b ডিভাইডেড 2r। আচ্ছা, তাহলে এখন তুমি হচ্ছে যে আরেকটা নিয়ে যদি কাজ করো তাহলে কি আসতেছে দেখো, তাহলে জায়গায় তো দেখো নষ্ট করে ফেললাম। তাহলে আমরা এখানে একটু ছোট করে লিখবো, এখানে একটু ছোট করে যদি লিখি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, তাহলে a বাই সাইন a ইকুয়ালস টু 2r। তাহলে তোমাকে মান চাইছে কোনটা ভাই, মান চাইছে হচ্ছে যে তোমার সমবাহুদ্বয়ের, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এর মানটা তোমাকে চাইছে। তাহলে তোমাকে কি যে এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে a ডিভাইডেড বাই সাইন a ডিভাইডেড বাই সাইন a ইকুয়ালস টু 2r। তাহলে দেখো এখন, আচ্ছা, a ইকুয়ালস টু 2r সাইন a। এখন তুমি যে এর ভ্যালুটা কিন্তু ভাই জানো, এখান থেকে দেখি এর ভ্যালুটা জাস্ট এখানে বসাইতে হবে। এখন 2r সাইন a এর ভ্যালুটা হচ্ছে কত, হাফ সাইন ইনভার্স b বাই 2r। এখন কথা হচ্ছে ভাই এগুলো সবই মান জানো তুমি, b এর মানটা কত দেখো, যে একটা সমবাহু ত্রিভুজের অসমবাহুর দৈর্ঘ্য, অর্থাৎ b এর মানটা তোমার 8, এটা হচ্ছে তোমার b এর মান, আর এটা হচ্ছে তোমার পরিব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধর মান হচ্ছে তোমার 5। এখন এই মানটা জাস্ট বসাই দিলে তাহলে তোমার a এর ভ্যালুটা কি দাঁড়াবে, a এর ভ্যালুটা আসবে তোমার ওখানে জাস্ট হচ্ছে মানটা তুমি বসাই দিবা, মানটা জাস্ট বসাই দিবা। তাহলে মানটা বসাই দিলে তোমার হচ্ছে এটার অ্যান্সার আসে হচ্ছে 2√5। জাস্ট হচ্ছে ক্যালকুলেটর বসাই দিয়ে চাপ দিয়ে দিবা 2√5। এন্ড কথা হচ্ছে ভাই আমার যদি স্মুথ মান না আসে, অর্থাৎ 2√5 যদি না আসে, তাহলে তুমি কি করবা, ক্যালকুলেটর ওইগুলো চাপ দিয়ে, বুঝছো, এইচডি চাপ দিলে দেখবা মানগুলো হচ্ছে তোমার কি ওইটার সাথে মিলে যাবে তখন, বুঝছো, এইভাবে তোমাকে মিলাইতে হবে। ওকে, আচ্ছা, গেল এটা। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার হচ্ছে সরলরেখা থেকে মোটামুটি শেষ হলো। এখন আমরা হচ্ছে বৃত্ত পর্বে চলে যাচ্ছি। আচ্ছা, বলছে এত বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করলে a এর মানটা কত, বুঝছো, এই যে এই বৃত্তটা, প্রথম বৃত্তটা এত বৃত্তটাকে অন্তস্থভাবে স্পর্শ করছে। আচ্ছা, তাহলে বলছে যে স্পর্শ করলে a এর মানটা কত, স্পর্শ করলে এটা হবে তোমার a এর মানটা কত। তাহলে আমরা প্রথমে হচ্ছে যে এই বৃত্তটা ধরি যে এইটা, তাহলে এটার তোমার সেন্টার কত দেখো, C1 এর সেন্টার দাঁড়াচ্ছে কত ভাই, x এর সহগকে -2 দ্বারা ভাগ, অর্থাৎ -1, এটাকে -1 আর এটাকে -2 দ্বারা ভাগ করলে 1। আচ্ছা, এটার ব্যাসার্ধ তোমাকে বের করতে হচ্ছে, অর্থাৎ r1 ইকুয়ালস টু √g² + f² - c, অর্থাৎ তোমার 1² + 1² - 1, অর্থাৎ 1। আচ্ছা, এটা তোমার গেল। এখন তোমাকে দ্বিতীয় বৃত্তর ক্ষেত্রে জাস্ট হচ্ছে হিসাব করতে হচ্ছে দ্বিতীয় বৃত্ত। তাহলে দ্বিতীয় বৃত্ত তুমি দেখো এইটার হচ্ছে তোমার সেন্টার 2, অর্থাৎ এটা বলতে পারো ভাই হচ্ছে 0,0, এবং এটার ব্যাসার্ধ অর্থাৎ r2 ইকুয়ালস টু কি, এখানে দেওয়াই আছে, এটা হচ্ছে a। এখন যদি একটা বৃত্ত, এই বৃত্তটাকে অন্তস্থভাবে স্পর্শ করলে a এর মানটা কত, দেখো অন্তস্থভাবে স্পর্শ করছে কিন্তু তোমার, আমরা যদি চিত্রটা ড্র করি দেখো এই যে একটা বৃত্ত, বুঝছো। এখন আমরা আরেকটা বৃত্ত নিব যেটা অন্তস্থভাবে স্পর্শ করছে। আচ্ছা, যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে দেখো যে এইটা কিন্তু এটাকে অন্তস্থভাবে স্পর্শ করছে, অর্থাৎ যে এইটার ব্যাসার্ধটা তোমার হচ্ছে কি, এইটার ব্যাসার্ধটা হচ্ছে তোমার, আমি যদি সাদা দিয়ে দেখাই
সাদা দিয়ে। তাহলে যে এইটার ব্যাসার্ধটাই তোমার কত, এইটার ব্যাসার্ধটাই হচ্ছে এ, আর বড়টা হচ্ছে 1, বড়টা হচ্ছে 1। তাহলে এখন তুমি কি জানো যে 1 মাইনাস এ, অর্থাৎ বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ, তাহলে বড় ব্যাসার্ধ কোনটা, আর1। তাহলে আর1 মাইনাস ছোট ব্যাসার্ধ ইকুয়ালস টু C1 C2, অর্থাৎ কেন্দ্র দুটার দূরত্ব। তাহলে C1 C2 করলে কত হয় দেখো, হচ্ছে একটার কেন্দ্র তোমার 1 1 আর একটা হচ্ছে 0 0, অর্থাৎ 0 মাইনাস 1 হোল স্কোয়ার, 0 মাইনাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আসে তোমার √2। তাহলে আর1 এর মান কত ছিল, 1, বুঝছো, 1 ছিল, এই যে 1। তাহলে 1 মাইনাস এ, ঠিক আছে। তাহলে এ এর মান কি দাঁড়াচ্ছে, √2 প্লাস 1, এটা যাই বলো 1 প্লাস √2 একই কথা, বুঝছো। এই হচ্ছে বিষয়, ওকে। তাহলে দেখো বলছে যে এত রেখাটি এত এর স্পর্শক হলে স্পর্শকটি কর্তৃক এক্স অক্ষের খণ্ডিত অংশ কত একক হবে, এক্স অক্ষের খণ্ডিত অংশ কত একক হবে। বলছে যে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে, একটা রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, আমরা জানি ভাই কেন্দ্র থেকে লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ। তাহলে আমরা আগে সরল রেখাটা একটু সাইজ করে নেই। সরল রেখাটা কিভাবে লেখা যায়, যে এক্স মাইনাস 3y মাইনাস সি ইকুয়ালস টু 0। এখন এইটার তোমাকে সেন্টার বের করতে হচ্ছে, এটার সেন্টারটা কি ভাই, এক্স এর সহগকে -2 দ্বারা, অর্থাৎ 3, এটা -4। কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব ব্যাসার্ধ হবে। তাহলে আর এর মানও বের করি, আর ইকুয়াল টু √, এটা হচ্ছে তোমার 9 প্লাস 16, আচ্ছা, আর এটা কত হচ্ছে -15, ঠিক আছে, সি করে দিলাম। তাহলে এখানে আসতেছে √10, আচ্ছা, সমস্যা নাই। তাহলে দেখো, তাহলে এখন কেন্দ্র থেকে লম্ব দূরত্ব নিব, অর্থাৎ কেন্দ্র কত, এটা থেকে এটার লম্ব দূরত্ব, তাহলে এটা ডি নিতে হবে, লম্ব দূরত্ব ডি। তাহলে ডি ইকুয়ালস টু ওইটা এখানে বসাইতে হবে, অর্থাৎ 3, আর -4 বসাইলে +12 মাইনাস সি, তার মডুলাস, আচ্ছা, √, এক্স এর সহগের উপর স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কয়ার, অর্থাৎ 1 স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার করলে 9 ইকুয়ালস টু লম্ব দূরত্ব কত এটার সমান ব্যাসার্ধের সমান, অর্থাৎ √10, অর্থাৎ √10। তাহলে √10, তাহলে এটা √10। তাহলে তোমার কি থাকে, ওইদিকে থাকে কত, এটা থাকে 15 মাইনাস সি ইকুয়ালস টু √10, তাহলে 10। আচ্ছা, তাহলে এখন তোমাকে পজিটিভ নেগেটিভ ভ্যালু নিতে হবে। তাহলে পজিটিভ নিলে কি হয়, 5 কোন 15 মাইনাস সি ইকুয়ালস টু 10, আর তাহলে এখন কি দাঁড়াচ্ছে, আচ্ছা, তাহলে সি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তোমার 15 মাইনাস 10, অর্থাৎ 5। নেগেটিভ নিলে কি হয় দেখো, নেগেটিভ নিলে 15 মাইনাস সি ইকুয়ালস টু কত, -10, ঠিক আছে। এখন এই সি ওই পাশে গেল, অর্থাৎ সি হয়ে গেল, আর এটা হয়ে গেল 10, অর্থাৎ 25। তাহলে 5 আর 25, বুঝছো, সি ইকুয়ালস টু 5,25, বুঝছো। জাস্ট হচ্ছে ক্যালকুলেশন তোমাকে করতে হবে, জাস্ট হচ্ছে কি ভাই, ক্যালকুলেশন করতে হবে, ওকে। আচ্ছা, গেল এটা। আচ্ছা দেখো, এখানে পরের প্রশ্নটা কি বলছে, এটা 18-19 আসছে, যে এত রেখাটি এত বৃত্তে যে যা উৎপন্ন করে সেটার দৈর্ঘ্য, একটা রেখা একটা বৃত্তের যে যা উৎপন্ন করে সেটার দৈর্ঘ্য। তাহলে এখন আমরা হচ্ছে দেখো, এটা আগে চিত্রটা আঁকাই, এটার জাস্ট হচ্ছে চিত্রটা তুমি দেখো কি বলছে। তাহলে যেটাও আমরা আঁকাই, আচ্ছা, তাহলে দেখো, তাহলে জ্যা এর সমীকরণটা কি ভাই, জ্যা এর সমীকরণটা হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 2, ওকে। এখন এটার সেন্টার কিন্তু ভাই 0,0, এটার সেন্টার হচ্ছে 0,0। এখন এটার তোমার ব্যাসার্ধটা জানতে হবে, এটার ব্যাসার্ধটা আর, তাহলে এটার ব্যাসার্ধটা কি হবে বলো তো, এটার ব্যাসার্ধটা কিন্তু বলাই আছে যে 4 এর উপর স্কয়ার, অর্থাৎ 4 এর উপর স্কয়ার, এটাকে তুমি লিখতে পারো। তাহলে এটাকে বলতে পারো হচ্ছে ভাই 4। এখন তুমি জাস্ট হচ্ছে যে এইটুকুর মান বের করতে পারো, এইটা
তাহলে আমরা যদি নাম দেই, এই সিডি এর মান আমাকে বের করতে হবে, সিডি, সিডি। আর সেন্টারের নাম দিলাম হচ্ছে তোমার ও, এটা ও, আর এটার নাম দিলাম তোমার হচ্ছে এ। এখন ও এর দৈর্ঘ্য কি ভাই? ও এর দৈর্ঘ্য কি বলতো? ও এর দৈর্ঘ্যটা হচ্ছে তোমার হচ্ছে কেন্দ্র থেকে ওটা লম্ব দূরত্ব যদি নির্ণয় করো, তাহলে ওইটার ডিস্টেন্সটা তুমি পাবা, বুঝছো? তাহলে ও এই ইকুয়ালসটা আমরা কি বলতে পারতেছি ভাই? ও এ। তাহলে ও ইকুয়ালস ওইটা তোমাকে এখানে বসাইতে হবে। তাহলে বসাই দিলে কি আসতেছে দেখো, 0 0 অর্থাৎ মডুলাস অফ 2। আর নিচে কি বলতে পারতেছো? নিচে এক্স এর সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কোয়ার অর্থাৎ এত। তাহলে এটা আসতেছে কিন্তু ভাই √2। এটা কি আসতেছে? √2। এইটু √2 কিন্তু তোমার হচ্ছে এইটুকুর দৈর্ঘ্য। আচ্ছা, এইটুক পাইলা। এখন কথা হচ্ছে তুমি যদি এডি পাও, এডি এর ডাবলটাই কিন্তু ভাই কি? এডি এর ডাবলটাই তোমার হচ্ছে সিডি। তাহলে এডি এর ভ্যালুটা আমরা জাস্ট নির্ণয় করি। দেখো, এডি এর ভ্যালুটা জাস্ট আমরা নির্ণয় করব। তাহলে এখন এডি কি বলতে পারতেছো ভাই? এ ডি ইকুয়ালস টু, অর্থাৎ ওডি এর উপর স্কয়ার, ওডি এর উপর স্কয়ার মাইনাস কত? ও এর উপর স্কয়ার। তাহলে এখন কি দেখো, ওডি কত? 4 স্কয়ার অর্থাৎ 16 মাইনাস ও এ অর্থাৎ 2 অর্থাৎ কত ভাই? 14 আসতেছে। 14 এডি এর উপর স্কয়ার ইকুয়ালস টু 14। তাহলে এখন তোমাকে এডি এর মান বের করতে হবে। সুতরাং এডি ইকুয়ালস টু বলতে পারো √14, √14। তাহলে এখন তোমাকে কি বের করতে হবে বলো তো? তোমাকে বের করতে হবে সিডি এর মান। তাহলে সিডি ইকুয়ালস টু তুমি বলতে পারতেছো ভাই সিডি ইকুয়ালস টু 2 এডি। তাহলে 2√14, 2√14। বুঝছো? এইসব কাজ তোমাকে হচ্ছে খুব ফাস্ট করতে হবে, খুবই ফাস্ট। ওকে, এত একক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তর ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ভাই একটা জিনিস জানি যে একটা সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র সব এক, বুঝছো? তাহলে আমরা সমবাহু ত্রিভুজটা জাস্ট তোমাকে যদি আঁকায় দেই, তাহলে তুমি দেখো, এই যে শেষ করে দিব সমবাহু ত্রিভুজ ধরো আমরা আঁকালাম, মোটামুটি হয়েছে সমবাহু ত্রিভুজ। এখন এটার তোমার কিন্তু ভর কেন্দ্র তুমি জানো যে বলছে এত ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা যেটা হচ্ছে যেখানে তোমার হচ্ছে কি সেন্টারটা হয়, সেটার ভর কেন্দ্র, অন্তর্কেন্দ্র, পরিকেন্দ্র সব এক জায়গাটায়, বুঝছো? তাহলে এটাকে আমরা নাম দিলাম হচ্ছে জি। ঠিক আছে, এখন এই দুইটা জাস্ট তুমি যদি যোগ করে দাও, এইটা আর এইটা। আচ্ছা, এখন তোমাকে নির্ণয় করতে হবে কি ভাই? যে অন্তর্বৃত্তর ক্ষেত্রফল। তাহলে বৃত্তটা তুমি যদি ড্র করো, বৃত্তটা তুমি যদি আঁকাও, বৃত্তটা মোটামুটি ধরে নাও হয়েছে, হ্যাঁ। তাহলে এটা কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা, তাহলে এখন তোমাকে কি করতে হবে? যে ব্যাসার্ধটা নির্ণয় করলে তুমি কিন্তু বৃত্তের ক্ষেত্রফলটা তো ভাই পাবা। এই যে এই ব্যাসার্ধটা তুমি যদি নির্ণয় করতে পারো, তাহলে তুমি হচ্ছে ক্ষেত্রফলটা পাবা। তাহলে আমরা কিন্তু একটু আগে শিখলাম ভাই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল যা, এটা কিন্তু তার 1/3, এটা কিন্তু তার 1/3। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কি জানো? সমবাহু ত্রিভুজের তুমি ক্ষেত্রফল কিন্তু জানো ভাই, √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। আচ্ছা, তাহলে এখন এর মানটা দেওয়াই আছে তোমার। আচ্ছা, আগে সূত্রটা লিখি। আর ওইটার ক্ষেত্রফলটা কি হবে ভাই? 3/1 হবে, অর্থাৎ √3/4 a স্কয়ার। ঠিক আছে, তাহলে এ হচ্ছে কি হয়ে যাবে? এখানে এর মানটা হয়ে যাবে তোমার কত? আচ্ছা, সরি, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কি জানো? যে ভূমি ইনটু উচ্চতা, এটা কিন্তু তুমি হচ্ছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্যটা কিন্তু এখানে সমান না, বুঝছো? তাহলে এটা কি তুমি বলতে পারো যে ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ দেখো হাফ ইনটু ভূমি। ভূমি কোনটা ভাই? এটা হচ্ছে ভূমি। ভূমিটা হচ্ছে তোমার কত? এ ইনটু উচ্চতা, উচ্চতাটা হচ্ছে তোমার আর। ঠিক আছে, তাহলে এটার হচ্ছে তোমার কতটুকু হবে? এটার কিন্তু তোমার টোটাল যে ত্রিভুজ আছে সেটার ক্ষেত্রফলে 3/1 ভাগ। তাহলে 3 দ্বারা তুমি হচ্ছে ভাগ দিয়ে দিলা।
এখন তোমাকে এর মানটা জাস্ট বসাই দিবে, √3 ডিভাইডেড 4, এর মানটা কত, 2√3, 2√3 তার উপরে স্কোয়ার, এখানেও তাই, হাফ অফ এ কত, 2√3 ইন্টু আর, এখানে তোমার 3। এখন কাটাকাটি করলে তোমার হচ্ছে আর এর ভ্যালুটা জাস্ট 1 আসবে। এখন তোমার যদি আর এর ভ্যালুটা তুমি পায়ে যাও ভাই, তুমি ক্ষেত্রফল কিন্তু তুমি পাবা। ক্ষেত্রফল তুমি কি, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, পাই আর এর উপর স্কোয়ার। আচ্ছা, পাই থাকলো, আর এর মান হচ্ছে তোমার 1, তার উপর স্কোয়ার, অর্থাৎ পাই বর্গ একক, অর্থাৎ পাই বর্গ একক, বুঝছো? আচ্ছা, বলছে যে দেখো এটা একটা ভালো অঙ্ক, কিন্তু দেখো এটা হচ্ছে যে ইরোর একটা ম্যাথ। বলছে ওটি ও ওএস মূল বিন্দু হতে এত 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 বৃত্তের দুটি স্পর্শক। ওটিটা হচ্ছে মূল বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শক, বুঝছো? মূল বিন্দু থেকে এটার স্পর্শক। বৃত্তটা ধরো আমাদের যদি এরকম হয়, বৃত্তটা এখন এই যে এই দুইটা হচ্ছে তোমার স্পর্শক, তাহলে স্পর্শ করে গেছে মোটামুটি, ধরো এখানেও ধরো যে মোটামুটি স্পর্শ করে গেছে। এখন কথা হচ্ছে যে ভাই মূল বিন্দু কিন্তু ওই বৃত্ত থেকে তোমার বাইরে হতে হবে, বুঝছো? বাইরে হতে হলে তবেই তুমি হচ্ছে কি, তুমি চতুর্ভুজের ক্ষেত্রফলটা তুমি পাবা। কি কি চতুর্ভুজ লাগবে, যে দুটি স্পর্শক, ওই স্পর্শ বিন্দু সি হচ্ছে কেন্দ্র, তাহলে ও টি জি এস, ও টি সি এস, ও এটা টি ধরো, এটা এস, এটা ধরো সি, তাহলে এই চতুর্ভুজের তোমাকে ক্ষেত্রফলটা জাস্ট বের করতে হবে, বুঝছো? তাহলে দেখো এখন ওই মূল বিন্দু বসাইলে এই বৃত্তর আসলে কি, বৃত্তর হচ্ছে ভিতরে অবস্থিত মূল বিন্দুটা, এই জন্য এটার অ্যান্সারটা ইনভ্যালিড, বুঝছো? আচ্ছা, একটা বৃত্তের কেন্দ্র হতে অয় অক্ষের লম্ব দূরত্ব 8, বুঝছো? একটা বৃত্তের কেন্দ্র হতে অয় অক্ষের লম্ব দূরত্বটা হচ্ছে 8। আচ্ছা, বৃত্তটি অয় অক্ষকে 0-2 এবং 0-6 বিন্দুতে ছেদ করলে তার ব্যাসার্ধ কত হবে, তার ব্যাসার্ধ কত হবে? এখন তোমাকে বৃত্তটা তুমি যদি আঁকাও, তাহলে এইটা বলছে কি ভাই, এটা বলছে তোমার যে এরকমটা বলছে যে অয় অক্ষ থেকে, আচ্ছা তাহলে এটা অয় অক্ষ থেকে কি হয়েছে, অয় অক্ষ থেকে সেটার হচ্ছে লম্ব দূরত্ব 8, তাহলে অয় অক্ষ থেকে এটার লম্ব দূরত্ব কত, 8। আচ্ছা, তাহলে যে এই কেন্দ্র পর্যন্ত এটার লম্ব দূরত্ব তারা বলছে হচ্ছে 8, তাহলে এইটুকু হচ্ছে তোমার 8। আচ্ছা, এইটুকু যদি 8 হয় এবং তারা বলছে যে এটা অয় অক্ষকে উপরে হচ্ছে 0-6 আর নিচে কি 0-2 বিন্দুতে কি করছে, ছেদ করছে, তাহলে উপরের বিন্দুটা তুমি বসাও 0-6, উপরের বিন্দুটা ভাই হচ্ছে 0-6 আর নিচের বিন্দুটা কত, নিচের বিন্দুটা 0-2। এখন তোমাকে বের করতে হবে কি, যে এইটা বৃত্তের হচ্ছে কি ব্যাসার্ধটা তোমাকে বের করতে হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ তুমি কিভাবে পাবে, দেখো তুমি কিন্তু বলতে পারো যে ভাই যে এই টোটালটুকু দৈর্ঘ্য কত, টোটালটুকু দৈর্ঘ্য কিন্তু 8, বুঝছো? দেখো কোটির পরিবর্তন হচ্ছে তোমার 8 বাড়ছে, অর্থাৎ তাহলে প্রত্যেকটা হচ্ছে তোমার প্রত্যেকটুকুর দৈর্ঘ্য হচ্ছে 4 করে, দৈর্ঘ্য হচ্ছে 4 করে। এখন 4 যদি হয় তাহলে এখান থেকে তুমি জাস্ট হচ্ছে এই যে এখান থেকে এটা যোগ করে দিলে তুমি হচ্ছে ব্যাসার্ধের মানটা পাচ্ছ, ব্যাসার্ধ অর্থাৎ এই যে আর এর মান পাচ্ছ। তাহলে তুমি দেখো যে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে এখন আর এর মান তুমি কি বলতে পারো, যে আর স্কোয়ার ইকুয়ালস টু 8 স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার, অর্থাৎ 8 8 64 প্লাস 16, ঠিক আছে? আচ্ছা, তাই যদি হয় তাহলে দেখো 10 এর 0 হাতে 1 80, 80, তাহলে আর ইকুয়ালস টু √80, তাহলে 80কে লিখতে পারো, এটা তোমাকে ভাঙাইতে হবে, তাহলে 5 × 16 অর্থাৎ 16 × 5, তাহলে 4√5, তাহলে এত একক হচ্ছে তোমার কি ওই বৃত্তের ব্যাসার্ধ, ওই বৃত্তের ব্যাসার্ধ, বুঝছো? আচ্ছা, গেল এটা। এক্স অক্ষ থেকে এত বৃত্তের উপর সর্বাধিক দূরত্বে অঙ্কিত স্পর্শকের স্পর্শবিন্দুর দূরত্ব,
স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। দেখো বলছে যে এক্স অক্ষ থেকে এত বৃত্তের সর্বাধিক দূরত্বে অঙ্কিত স্পর্শকের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। তাহলে তুমি দেখো যে এই বৃত্ত থেকে যে কোনো স্পর্শক যদি একটা যদি স্পর্শক হয়, একটা স্পর্শক হতে হলে তোমার হচ্ছে তাহলে একটা রেখা যদি এটার স্পর্শক হয়, ধরলাম এটা স্পর্শক হয়েছে, তাহলে এখন স্পর্শক হতে হলে ভাই তুমি কিন্তু এটা জানো যে ভাই কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধের সমান হতে হবে, ব্যাসার্ধের সমান হতে হবে। তাহলে এখন তুমি এই বৃত্তের সেন্টার কিন্তু তুমি জানো যে ভাই কত, -2, -3। তাহলে -2, -3। আচ্ছা, এখন এইটা স্পর্শবিন্দু তোমাকে নির্ণয় করতে হবে। এখন যদি তুমি স্পর্শবিন্দু তোমার কিন্তু দেওয়াই আছে ভাই, এই 5টার মধ্যে একটা হবে, তাহলে এই 5টার মধ্যে তোমাকে একটা একটা করে চেক করে 2টা বিন্দুর দূরত্বটা জাস্ট তোমার ব্যাসার্ধ সমান হতে হবে, অর্থাৎ আর এর সমান হতে হবে। তাহলে তুমি দেখো এখান থেকে তুমি আর এর মান কি পাচ্ছ, তাহলে এখান থেকে সেন্টার পাইলাম কত ভাই, -4, -3। আচ্ছা, তাহলে আর ইকুয়ালস টু কত, দেখো 16 + 9 - c মাইনাস কত c, অর্থাৎ +12। তাহলে কত আসে দেখো, এটা হচ্ছে তোমার 16 + 9, ও সরি, এটা হচ্ছে তোমার -23 হবে, বুঝছো, -23 হবে। আমি একটু ভুল করছি এখানে, তাহলে আমি একটু ভুল করছি, এটা হচ্ছে -23 হবে। c1 = -2, -3, বুঝছো, x এর সহগকে -2, y এর সহগকে -2 দ্বারা তোমাকে ভাগ করতে হবে। তাই যদি করো, এখন দেখো তোমার কি আসতেছে, তাহলে ব্যাসার্ধ r = তাহলে এখানে 4 + 9, 13, আর ওইদিকে -c করলে 12। তাহলে এখানে তুমি ব্যাসার্ধটা পাচ্ছ কত একক, 5 একক, 5 একক। এখন ওই বৃত্তের তোমার হচ্ছে ওইখানে যেসব বিন্দুগুলো আছে ওইগুলোর ডিস্টেন্সটা তোমাকে হচ্ছে কি, 2টা বিন্দুর দূরত্ব তোমাকে 5 পাইতে হবে। তাহলে এখন তুমি দেখো, তুমি যদি একটা একটা করে টেস্ট করতে হবে তোমাকে, বুঝছো, তাছাড়া উপায় নাই। এটাই হচ্ছে ইজি প্রসেস, এটাই আমার কাছে ইজি প্রসেস মনে হয়। তাহলে দেখো আমি যদি প্রথমটাই টেস্ট করি, তাহলে এখান থেকে এটার দূরত্ব অর্থাৎ -2, অর্থাৎ -2, তাহলে মাইনাস মাইনাসে +2 হোল স্কয়ার প্লাস ডেল y, অর্থাৎ তাহলে এটা থেকে এটা বাদ দিতেছি, তাহলে এটা থেকে এটা বাদ দাও, -3, মাইনাস মাইনাসে +5 হোল স্কয়ার +8 হয়ে গেল আর কি। তাহলে এখন তুমি হিসাব করলে এটা 0 স্কয়ার আর এটা হচ্ছে 5-এর উপর স্কয়ার, তাহলে এখানে থাকে √25, যেটার মানটা তুমি আসলেই কত পাইলা, আসলেই 5 একক পাইলা। তাহলে বিন্দুটা হচ্ছে কিন্তু ওইটাই, বিন্দুটা তোমার ওইটাই, বুঝছো? ওকে, তাহলে দেখো এত বৃত্তের পরিধির উপর 3টি বিন্দু, এত 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 হলে পি আর কিউ এর মান। তাহলে একটা বৃত্তের পরিধির উপর 3টা বিন্দু দেওয়া আছে, পি আর কিউ, অর্থাৎ ওই বিন্দুর দ্বারা একটা যে তোমার ত্রিভুজ গঠন হয়েছে, সেই আর কোনটার মান তোমাকে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এটাও একটা ইনভ্যালিড কোশ্চেন, তারপর তোমাকে দেখাই দিব যে সব প্রশ্ন আসলে তুমি কিভাবে করবে। আচ্ছা গেল, তাহলে এটার আমরা হচ্ছে, এইটা হচ্ছে তোমার কেন্দ্র দিয়ে গেছে, অর্থাৎ ব্যাস, বুঝছো, ব্যাস। এখন বলছে যে একটা হচ্ছে 0.5, এটা দেখো এটার ব্যাসার্ধটা কিন্তু তুমি বলতে পারতেছো ভাই, এটার ব্যাসার্ধটা হচ্ছে 5, ঠিক আছে, সব দিকেই হচ্ছে 5 একক। একটা বলছে তোমার 5, 0, অর্থাৎ এইটা ধরো 5,0, আর একটা বলছে 0.5, অর্থাৎ এখানে একটা পয়েন্ট 0,5। তাহলে এখন তুমি যদি ব্যাস দিয়ে, বুঝছো, ব্যাস দিয়ে পরিধির উপর যে কোনো একটা পরিধি থেকে তুমি যদি ওই ব্যাসকে সংযোগ করো, তাহলে অর্ধবিস্তস্ত কোণ কিন্তু হবে, বুঝছো, সেটা 90 ডিগ্রি কোণ হবে, সেটা 90 ডিগ্রি কোণ হবে, অর্থাৎ অর্ধবিস্তস্ত কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে এইটার ভ্যালুটা তোমার হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আরেকটা বিন্দু তোমাকে জাস্ট দেখতে হবে, সেই বিন্দুটা কোথায়, সেটা হচ্ছে -4,3, অর্থাৎ এটা যদি 0, 0 হয় তাহলে -4 এখানে আসবে, 3 হচ্ছে উচ্চতা, অর্থাৎ এখানে চলে যাবে, এখানে চলে যাবে। তাহলে এখন ওইটা তোমাকে যোগ করতে হচ্ছে, ওইটা যোগ করতে হচ্ছে, অর্থাৎ এই যে এইটা, তাহলে এটা তোমার পি, এটা হচ্ছে তোমার আর কিউ। আচ্ছা, এটা তোমার আর, এটা হচ্ছে তোমার কিউ।
তাহলে তোমার হচ্ছে যে এইটার মানটা জাস্ট চাইছে। তাহলে এইটা দেখো, এইটার মানটা কিন্তু তোমার যে ভাই এই কোণটা কিন্তু তোমার এই যে আর এর মানটা তোমার কিন্তু 90 থেকে বড় হবে, বুঝছো? অর্ধবিস্তস্ত কোণ থেকে বড় হবে। তাহলে দেখো 90 থেকে বড় কিন্তু একটা অ্যান্সারও নাই, বুঝছো? তাহলে এই জন্য এটা কি, এটা কিন্তু ইরর। আচ্ছা, তাহলে এই মানটা 90 ডিগ্রি থেকে বড় হইতো আর কি, বুঝছো? সেইভাবে অপশনগুলো সাজানো থাকবে। আচ্ছা 9 নাম্বার দেখো, কোন শর্তের সাপেক্ষে এত বিন্দু এত বৃত্তের ভেতরে অবস্থিত। তাহলে একটা বিন্দু যদি একটা বৃত্তের ভেতরে অবস্থিত হয়, সেই বিন্দু বসাই দিলে সেটা হচ্ছে তোমার লেস দেন 0 হতে হবে, লেস দেন 0 হতে হবে। তাহলে দেখো এই বিন্দুটা তুমি হচ্ছে এখানে জাস্ট বসাইতে হবে। এখানে জাস্ট যদি আমরা বসাই দেই, তাহলে দেখো কি আসতেছে, তাহলে 1 এর উপর স্কয়ার অর্থাৎ 1, -1 এর উপর স্কয়ার অর্থাৎ 2, তাহলে 2 এর উপর স্কয়ার 4। আচ্ছা 4, আচ্ছা তাহলে এখানে -1 বসাই দিলে +2, আর 2 বসাই দিলে 4 +c। তাহলে এইটার মানটা কি হতে হবে ভাই, যদি ভিতরে অবস্থিত হয় লেস দেন 0, আর যদি পরিধির উপর হয় তাহলে ইকুয়ালস টু 0, আর যদি বাইরে থাকে তাহলে গ্রেটার দেন 0। তাহলে আমরা যদি হিসাব করি, তাহলে দেখো 6 11 11 +c, এটা লেস দেন 0 হতে হবে। তাহলে এখন তোমাকে দেখো দুই পাশে তুমি সি বিয়োগ করে দিবা, অর্থাৎ 11 - c। তাহলে এখন মাইনাস দিয়ে গুণ করলে তোমার হচ্ছে -11, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, তার সি এর মানটা ছোট হবে। সি এর মানটা তোমার ছোট হবে কার থেকে, -11 থেকে। সি এর মানটা ছোট হবে কোথা থেকে, -11 থেকে। আমি হচ্ছে যে এইটাই জাস্ট পরের লাইনে ঘুরাই লিখছি, বুঝছো? পরের লাইনে ঘুরাই লিখছি। আচ্ছা দেখো বৃত্ত কিন্তু শেষ হচ্ছে না, বৃত্ত শেষ হচ্ছে না। আচ্ছা মোটামুটি বৃত্ত শেষ হলো। এখন দেখো, এখন আমাদের ত্রিকোণমিতিতে চলে আসছি। ত্রিকোণমিতিতে দেখো একটা প্রশ্ন এরকম আসছে, এবিসি তোমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে, সেটার দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটা অ্যাঙ্গেলের মান দেওয়া আছে, বিএসি অ্যাঙ্গেল, সেটা হচ্ছে তোমার 35 ডিগ্রি, সেটা তোমার 35 ডিগ্রি। আচ্ছা আমরা যদি ত্রিভুজটা আঁকাই, ত্রিভুজটা যদি আমরা আঁকাই, আচ্ছা তাহলে ত্রিভুজ এটা ধরো এ, সেটার মানটা কত হয়, 35 ডিগ্রি, 35, এবং বলা আছে এ বি সি, এটা হচ্ছে বি সি। আচ্ছা এবির মান হচ্ছে 5 সেন্টিমিটার, এটা 5, আর এইটা হচ্ছে তোমার 12 সেন্টিমিটার। দেখো এটা লাগবে না আমাদের, এটা আসলে লাগবে না, কিন্তু ঘটনা হচ্ছে তোমার চাইছে যে বিসি বাহুকে দুই দিকে বর্ধিত করা হলে যে দুইটা বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের যোগফল, তাদের যোগফল। তাহলে তুমি এটা কিন্তু খুব সহজে এটা হিসাব করতে পারবা। কিভাবে, আমি তুমি যদি একটু তোমাকে দেখাই, তোমাকে যে এই দুইটার কোণ চাইছে, এই দুইটা কোণের মান চাইছে, এই যে বর্ধিত করা হলে যে এই কোণ আর এই কোণের মান চাইছে। তাহলে তুমি দেখো বহিস্থ সি, বহিস্থ অ্যাঙ্গেল সি প্লাস বহিস্থ অ্যাঙ্গেল বি, তাহলে এটা ইকুয়াল টু কি বলতে পারো ভাই, অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তুমি যদি সি নিয়ে কাজ করো তাহলে বলতে পারবে ভাই যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। আচ্ছা আর যদি তুমি এইটা নিয়ে কাজ করো তাহলে যদি বলবো ভাই অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি। এইটাই করবো আমরা, জাস্ট হচ্ছে সিটা যদি আগে লিখে দিই, দেখো এই যে অ্যাঙ্গেল সিটা যদি আমরা এখানে আগে যোগ করি, অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এ, তখন তুমি কিন্তু ভাই নির্দ্বিধায় বলতে পারো। একটু রিভিউ দে এটা কি ঘটতেছে তোমাদের হচ্ছে কি যে একটা ত্রিভুজের অ্যাঙ্গেল দেওয়া আছে, সেটার এ এর মান দেওয়া আছে বিএসি, অর্থাৎ এ অ্যাঙ্গেলের মান দেওয়া আছে 35 ডিগ্রি, 35 ডিগ্রি দেওয়া আছে, এবং এবি বিসি বাহুর, এবি এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেটা আমাদের কাজের না। তোমাকে চাইছে হচ্ছে যে বিসি বাহুটাকে দুই পাশে বর্ধিত করা হলে দুইটা কোণ হলো, একটা হচ্ছে অ্যাঙ্গেল সি বহিস্থ অ্যাঙ্গেল বি। এখন তোমাকে ওই বহিস্থ কোণ যে দুইটা উৎপন্ন করছে ওইটার জাস্ট মান চাইছে। তাহলে ওইটার মানটা তুমি কিভাবে বের করবে, ওইটার মান হচ্ছে ভাই কি, বহিস্থ লিখছি বহিস্থ সি এবং বহিস্থ বি, তাহলে এই দুটার যোগফল তুমি কিন্তু ভাই বলতে পারতেছো ভাই অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে সি কোণের যোগফল তুমি বলতে পারতেছো ভাই অ্যাঙ্গেল এ অন্তস্থ অ্যাঙ্গেল বি, তাহলে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি, এবং বি কোণের বহিস্থ কোণ ইকুয়াল টু তুমি কি বলতে পারতেছো, বলতে পারতেছো যে অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল এ। এখন সিটা যদি আমরা একটু সুন্দর করে লিখি, এটা হচ্ছে অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল এ। তাহলে এখন তুমি বলতে পারতেছো ভাই যে এ বি সি এর যোগফল 180 ডিগ্রি,
এবিএসসি এর যোগফল 180 ডিগ্রি এবং তোমার হচ্ছে এ অ্যাঙ্গেলের মান দেওয়া আছে তোমার 35 ডিগ্রি, 35 ডিগ্রি। তাহলে দুইটা যোগ করলে 215 ডিগ্রি, সরি 215 ডিগ্রি যোগ করলে 215 ডিগ্রি। এটাই হচ্ছে তোমার আনসার। ওকে, ঠিক আছে। দেখো এটা কিন্তু আমাদের একটা যে দুইটা কোণের যোগফল যদি পরস্পর 90 ডিগ্রি হয় সেটাকে তোমাকে পূরক কোণ বলা হয়। এবং দেখো তাহলে একটা অপরটার পূরক কোণ যদি সাইন কজে থাকে সেটার মানটা সমান, বুঝছো, সেটার মানটা সমান তোমরা কিন্তু জানো। তাহলে দেখো সাইন 54 ডিগ্রি, 54 ডিগ্রি, তাহলে এটাকে কিন্তু বলতে পারতেছো ভাই সাইন 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, মাইনাস 36 ডিগ্রি। ওকে, তাহলে এখন কি দাঁড়াচ্ছে ভাই? দাঁড়াচ্ছে হচ্ছে এই যে 90 ডিগ্রির কারণে সাইনটা হয়ে যায় কস, সাইনটা হয়ে যায় কস, অর্থাৎ কস 36 ডিগ্রি। তাহলে কস 36 ডিগ্রির মান কত? তাহলে এখন কস 36 ডিগ্রি, তাহলে এই দেখো, তাহলে এইটা ইকুয়ালস টু তুমি বলতে পারতেছো যে সাইন 54 ডিগ্রি। তাহলে একই কথা, দুইটা কিন্তু একই কথা, দুইটা একই কথা, তার মানে মানটা সমান, মানটা হচ্ছে সমান। এটা কি আছে 1/4 1 প্লাস √5, তাহলে ওইটার মানটাও তোমার হচ্ছে সেম। আচ্ছা দেখো, তাহলে তোমাকে এখানে বলছে যে এটার মান কত, তাহলে এটা সব ক্ষেত্রেই সত্য, বুঝছো, এন পূর্ণ সংখ্যা বলে দিচ্ছে, অর্থাৎ এন এর সকল মানের জন্য তোমার এটা সত্য হবে, এন এর সকল মানের জন্য এটা সত্য হবে। তাহলে তুমি দেখো এন এর মান তুমি হচ্ছে প্রথমে তোমার ইচ্ছা মতো 0 দিয়ে চুজ করবা, দেন হচ্ছে তোমাদের কাজ থাকবে এক দিয়ে তোমার এটার মানটা মিলানো। তাই আমি 0 দিয়ে করে দিচ্ছি হিসাবের সুবিধার্থে, সব মান দ্বারাই হবে। পূর্ণ সংখ্যা হলে সেটা জেড থেকে আসবে, অর্থাৎ সেটা আসবে তোমার জেড থেকে, জেড ডট 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 -3 -2 -1 0 1 2 3 চলতেই থাকবে। তাহলে আমি হচ্ছে এখান থেকে একটা সংখ্যা চুজ করবো, সব সংখ্যার জন্য তোমার হচ্ছে ভ্যালিড মান আসবে, অর্থাৎ একই মান আসবে, অর্থাৎ একই মান আসবে। তাহলে আমি যদি এখন বসাই দেই সাইন 0 পাই, আচ্ছা -1 সেটা হচ্ছে কত 1 π/6, তাহলে এখানে তোমার দাঁড়াচ্ছে কত সাইন π/6, সাইন π/6। 180কে তোমার 6 দিয়ে ভাগ করলে সেটা কি হয় সাইন 30, সাইন 30 ডিগ্রির মান কিন্তু তুমি জানো হাফ হাফ। ওকে, দেখো এখন আমরা C1 C2 তে চলে আসছি। হ্যাঁ, এগুলো জাস্ট হচ্ছে তোমাদের বলে দিব কোনটার অ্যান্সার কি, বুঝছো, দেখে দেখে বলে দিব এটার অ্যান্সারগুলা। এখন হচ্ছে আমাদের ইন্টারেস্টিং, অর্থাৎ C1 C2 এখান থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, বুঝছো। এই যে C1 থেকে তোমরা এখন ধরে রাখো যে তুমি মিনিমাম হচ্ছে 4টা কোশ্চেন পাবা, 4টা কোশ্চেন এখান থেকে পাবে এই বছরে। আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন বলছে লিমিট থেকে দিয়েছে, বলছে একটা ফাংশন দেওয়া আছে, সেটার হচ্ছে তোমার কি শর্ত দিয়ে দিছে এবং বলছে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 f of x, এটার মানটা চাইছে। একটা ফাংশনের যদি লিমিটিং ভ্যালু থাকে, যদি পসিবল হয়, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে এবং ফাংশনাল ভ্যালুটাও তোমার সমান হতে হবে। তাহলে দেখো, তাহলে এটা যদি অস্তিত্বই থাকে, বুঝছো, তারা শর্ত দিয়ে দিচ্ছে, তাহলে লিমিট x টেন্ডস টু, তোমাকে পজিটিভ লিমিট নেগেটিভ লিমিট জাস্ট এখান থেকে নির্ণয় করতে হবে। x টেন্ডস টু 0 পজিটিভ, তাহলে 0 পজিটিভ f of x, তাহলে 0 পজিটিভ বসালে কত আসে দেখো, 0 পজিটিভ অর্থাৎ x এর মান 0 থেকে বড়, তাহলে এখানে বলতে পারো x²। এখন এইটাতে তোমাকে 0 বসাইতে হবে, তাহলে যদি 0 বসাও, লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ, এটার মানটা হচ্ছে x², তাহলে 0 বসালে এটার মানটা 0 আসে। এখন আমরা আরেকটা চুজ করব, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ, 0 নেগেটিভ, সেটা f of x, তাহলে এটাও লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ, তাহলে এটা তোমার কত দেখো, এটা হচ্ছে x হয়ে যায়, এই যেখানে শর্তটা দেওয়াই আছে যে 0 থেকে ছোট x, তাহলে এটার মানটাও তোমার 0 দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো পসিবল হলে ফাংশনাল ভ্যালুটাও তোমার সেম, বুঝছো, সেটা দেওয়া থাক না থাক,
ওখানকার শর্ত দেখে তোমার লাভ নাই, তাহলে ওটার ভ্যালুটাও তোমার জিরো হবে। ফাংশনাল ভ্যালু অর্থাৎ এফ অফ এক্স এর মানটাও তোমার কি হবে, এফ অফ এক্স এর মানটাও তোমার জিরো হবে। ফাংশনাল ভ্যালু এফ অফ এক্স সেটার মানটাও তোমাকে এইটার সাথে মিল হতে হবে, এগুলোর সাথে সেম হতে হবে, তাহলে সেটার মানটাও তোমার শূন্য। বুঝছো? সুন্দর একটা অঙ্ক বলছে যে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এবং এটার 11 বার ডিফারেন্সিয়েশন করে তোমাকে ওইটাতে জিরো বসাইতে হবে, ওইটাতে জিরো বসাইতে হবে। তাহলে এফ অফ এক্স দেওয়া আছে সাইন এক্স, এফ অফ এক্স, এফ অফ এক্স দেওয়া আছে কি ভাই, সাইন এক্স, সাইন এক্স। আচ্ছা, তাহলে এটা এফ 11 বার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, সাইন এন পাই বাই টু, অর্থাৎ 11 পাই বাই টু প্লাস এক্স, প্লাস এক্স। তাহলে এটা হিসাব করলে কি আসে দেখো, থার্ড কোয়াড্রেন্টে এটা হচ্ছে 8 পাই, 9 পাই, 10 পাই, 11 পাই, তার সাথে একটা যোগ করতে হবে, অর্থাৎ এই ঘরে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ, এবং সাইনটা হয়ে যায় কস, কস এক্স। বুঝছো? এখন এখানে বসাইতে হবে কত, জিরো বসাইতে হবে, অর্থাৎ এফ অফ এত এক্স একটা আর কি 11, তাহলে এইটাতে বসাইতে হবে এক্স এর মানটা জাস্ট জিরো বসাইতে হবে। এক্স এর মানটা জিরো বসাইলে কত আসে, কস জিরো, সেটার মান হচ্ছে মাইনাস 1, মাইনাস 1। বুঝছো? আচ্ছা, দেখো একটা ভালো অঙ্ক দিছে, দেখো এটা ট্রাই করি আমরা, ট্রাই তো করা যায়, বলা আছে দেখো এটা ভালো একটা, আমার খুব ভালো লাগছে এই অঙ্কটা। y ইকুয়ালস টু লগ y বেস x, তাহলে এটাকে তুমি একটু স্টাইল করে লিখতে পারো, লগ y থাকবে লগ x। আমি কোনো বৈষম্য করি না, এখন জাস্ট হচ্ছে তোমাকে অন্য একটা সংখ্যা নিয়ে আসতে, আমি নিয়ে আসলাম। বুঝছো? তাহলে এখন তুমি দেখো এইটাকে তুমি বলতে পারো লন x, এইটাকে, আর এইটাকে নিচে পাঠাই দিলে লন y। ঠিক আছে, এটা দেওয়া ছিল y এর ভ্যালু, এটা দেওয়া ছিল y এর ভ্যালু। এখন তোমাকে dy বাই dxটা নির্ণয় করতে হবে, তোমাকে dy বাই dx নির্ণয় করলে হয়ে যাবে। তাহলে ওইটা আমরা একটু ছোট্ট করে নিচে করে দিব, ছোট্ট করে নিচে যদি করে দেই তাহলে y ln y ln x, ঠিক আছে, ইউভি ফরম্যাট, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে ইউভি ফরম্যাট দিয়ে যদি তুমি করো তাহলে কি, y থাকে ln y কে করলে 1/y। আচ্ছা, এটা আসলে x এর সাপেক্ষে করতেছে, এই জন্য ওটাকে dy বাই dx লিখতে হবে। বুঝছো? x এর সাপেক্ষে করার কারণে এটা যেহেতু x না, তাহলে এটাকে আবার করলে dy বাই dx, এটাকে আবার করলে তোমার হচ্ছে dy বাই dx। এখন প্লাস, তাহলে এখন ln y কে তোমাকে, আচ্ছা y কে থাকলে এটাকে করতে হবে, ln y থাকবে, y কে করতে হবে ln y, তো ln y থাকবে, ওটাকে করলে dy বাই dx। এখন এই পাশে x এর সাপেক্ষে করলে 1/x, 1/x। এখন তুমি হচ্ছে যে এটা কেটে যাচ্ছে, তোমার হচ্ছে এইটা কেটে যাচ্ছে, এখন এখানে dy বাই dx কমন নাও তুমি, dy বাই dx কমন নিলে কি থাকে, কমন নিলে থাকে 1 প্লাস ln y। ঠিক আছে, এদিকে থাকে 1/x, 1/x। সুতরাং একদম ফাইনাল কি দাঁড়ায়, ফাইনাল আনসার আমাদের দাঁড়ায় কত দেখো, ফাইনাল আনসার দাঁড়াচ্ছে dy বাই dx, dy বাই dx ইকুয়ালস টু 1/x, 1/x, আর এইটা এখানে চলে আসবে 1 প্লাস ln y, 1 প্লাস ln y। ঠিক আছে, এটা তুমি ইউটিউবে ভিডিও করতে পারতে, হ্যাঁ, এই হচ্ছে বিষয়, এটা অন্যভাবে করা যায়, এটা আমার কাছে মনে হচ্ছে সোজা প্রসেস। আচ্ছা, সুন্দর একটা ম্যাথ বলছে যে এত বক্ররেখার শূন্যটু বিন্দুতে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ। তাহলে তোমাকে যদি স্পর্শকের, আমরা জানি ভাই dy বাই dx হচ্ছে যে কোনো বিন্দুতে কোনো বক্ররেখার স্পর্শকের ঢাল, যে কোনো বিন্দুতে কোনো বক্ররেখার স্পর্শকের ঢাল। এইখানে তোমাকে একটা বক্ররেখা দেয়া আছে, তুমি যদি এটার অয়ন নির্ণয় করো তুমি বলতে পারবা ভাই যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল, বুঝছো, প্রকাশ করে dy বাই dx। তাহলে তুমি অয়ন যদি নির্ণয় করো তাহলে এখান থেকে তুমি হচ্ছে অয়ন নির্ণয় করতে হবে, অয়ন ইকুয়ালস টু
মাইনাস অফ, তাহলে উপরে হচ্ছে তোমার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আর নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে তোমাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো মাইনাস উপরে এক্স এর সাপেক্ষে করলে কত হয়, এক্স এর সাপেক্ষে করলে মাইনাস মাইনাসে +2 হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে -2 থাকে, আর এখানে নিচে হচ্ছে তোমার দেখো এটাকে করলে 0, এটাকে করলে 0, নিচে এখন ওয়াই এর সাপেক্ষে করলে 2y -4। আচ্ছা, তাহলে কি থাকে 2/2y -4। আচ্ছা, এখন এটা তো তোমার কি 0 বিন্দু বসাইতে হবে, অর্থাৎ y1 এ তোমাকে 0 বিন্দু বসাইতে হবে। তাহলে y1 এটাতে হচ্ছে 0,2, 2 বসাই দিলে নিচে কি আসে 2/0, তাহলে এটা হচ্ছে তোমার যে স্পর্শকটা হলো সেই স্পর্শকের ঢাল, তাহলে সেটাকে আমরা ধরলাম হচ্ছে m1। তাহলে m1 যদি এটা হয় তাহলে m2টা কি হবে বলো তো? m2টা হবে ভাই এটার উল্টা, অর্থাৎ -0/2, অর্থাৎ 0। তাহলে এখন অভিলম্বের আমি ঢাল পাইছি 0 এবং অভিলম্বটা তোমার এই বিন্দুতে গেছে। তাহলে এক বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ কিন্তু ভাই তুমি জানো, কি জানো? যে ভাই এক বিন্দু অর্থাৎ x1 y1 m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ y y1 m ইন্টু x x1। দেখুন তুমি m এর মানটা যেহেতু 0, তাহলে এই পাশে যাই বসাও সব 0, তাহলে y y1 এর মানটা বসাইতে হচ্ছে কত, -2, এইটা ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0, ওই পাশে তোমার কাজ করতে হচ্ছে না। তাহলে একবারে লিখলে y ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 2, বুঝছো? আচ্ছা দেখো তাহলে এটা 19-20 গেল, এখন হচ্ছে 18-19, তাহলে বলছে যে একটা ধাতব গোলককে গলায় সমব্যাসার্ধের সিলিন্ডারের রূপ দিলে তার দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাত। তাহলে আমরা হচ্ছে কি, আমরা কিন্তু এটা কিন্তু ভাই জানি কি, এটা অন্তরীকরণ থেকে আসছে, তোমার হচ্ছে গোলকের ভাই আয়তনটা কি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এবং তোমাকে এটাকে গলায় সমব্যাসার্ধের সিলিন্ডার করতে হবে। সিলিন্ডারের আয়তনটা কিন্তু ভাই সেম হবে, বুঝছো? যেহেতু কি তোমার হচ্ছে এই যে গোলকটাই তোমার হচ্ছে সিলিন্ডারের রূপ নিচ্ছে, তাহলে ওইটার আয়তন তুমি কি জানো, পাই r² h। এখন তোমাকে চাইছে যে দৈর্ঘ্য ও, অর্থাৎ দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাত h/r, সেটার ভ্যালুটা হট। তাহলে তুমি এখন কাটাকাটি করে দাও, দেখো পাই r² কেটে একটা r থাকে, বুঝছো? তাহলে তোমাকে চাইছে h/r, তাহলে 4/3 ইকুয়ালস টু h/r, এটার মানটাই চাইছে, এটার ভ্যালুটাই চাইছে, বুঝছো? ফোর বাই থ্রি, ঠিক আছে, 4/3। কোন বক্ররেখাটি এত বিন্দুতে যায় এবং উক্ত বিন্দুতে স্পর্শকের ঢাল 5, তাহলে এটা তোমাকে কি, যে বক্ররেখাটা তোমাকে অন টু বিন্দু বসায় সেটাকে কি করতে হবে, দেখতে হবে যে কোনটা এত দিয়ে যায়, এবং সেটার সমান হচ্ছে ঢালটাও 5 হতে হবে, ঢালটাও তোমার 5 হতে হবে। তাহলে তুমি দেখো এখান থেকে তুমি টেস্ট করলে বুঝতে পারবা যে কোনটা হওয়ার পসিবিলিটিস আছে। তুমি যদি সি থেকে দেখো, এটাকে করলে অন্তরীকরণ করলে হচ্ছে 4x, এটা 1, তাহলে এটাতে স্পর্শকের ঢাল তুমি যদি 1 2 বসাই দাও, তাহলে 1 বসাই দিলে এটা কিন্তু 5 হচ্ছে, আর বাদ বাকিগুলো তুমি দেখলে কিন্তু ওগুলো হচ্ছে না আসলে, বুঝছো? দেখো এখানে হচ্ছে কত 7 হয়ে যাচ্ছে, তো তোমাকে স্মার্টলি ভাবে চুজ করতে হবে যে এটার সিটাই অ্যান্সার হবে। তাহলে আমি একটু করে দেই, দেখো এটা আবার হচ্ছে 1 2 দিয়ে যায়, এটা আবার 1 2 দিয়ে সিদ্ধ হয়, 1 2 তাহলে বসাই দিই, দেখি তো 1 2 দিয়ে যায় কিনা এটা, তাহলে 2, এখানে 2, এখানে 1 বসাই দিলে কত, দেখো 1 বসাই দিলে 3 - 1, অর্থাৎ এখানেও 2 আসতেছে, এখানেও 2 আসতেছে, অর্থাৎ এইটা সত্য। এখন ঢালটা নির্ণয় করতে হবে, তাহলে সি থেকে y1 নির্ণয় করলে y1 ইকুয়ালস টু কত, 4x প্লাস 1। এখন y1 এ তোমাকে ওইটা বসাইতে হবে, এটাই কিন্তু সেই ঢাল, এটাই ঢাল। এখন এটাতে তোমাকে 1 2 বসাইতে হবে, 1,2 বসাইলে কত আসে দেখো, বসাইলে 4 প্লাস 1 অর্থাৎ 5, স্পর্শকের ঢালটা 5, বুঝছো? এই হচ্ছে ঘটনা। দেখো এটা একটা ভালো একটা অঙ্ক দিছে, বলছে যে x ইকুয়াল টু এত হলে x ইকুয়াল টু 1 এর জন্য তোমাকে ওইটার ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি এখান থেকে লিখি, এখান থেকে x ইকুয়ালস টু tan √y, তাহলে √y
ইকুয়ালস টু বলতে পারো tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স। এখন y ইকুয়ালস টু তোমাকে স্কোয়ার করতে হচ্ছে tan ইনভার্স এক্স তার উপর হোল স্কোয়ার, tan ইনভার্স এক্স তার উপর হোল স্কোয়ার। এটা যদি তুমি পাইলা, এখন তোমাকে dy বাই ডিএক্সটা নির্ণয় করতে হবে, তোমাকে dy বাই ডিএক্সটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা আমরা করি, তাহলে y dy বাই dx কত বিন্দুতে, x ইকুয়াল টু 1 বিন্দুতে, x ইকুয়ালস টু 1 বিন্দুতে। তাহলে এটাকে x স্কোয়ার করলে 2x, 2 tan ইনভার্স x, tan ইনভার্স x, যেটাকে x ধরছিলাম ওইটাকে আবার করতে হচ্ছে, ওইটাকে আবার করলে 1 ডিভাইডেড 1 প্লাস x স্কোয়ার। এখন x এর মান 1 বসাইলে 2 ডিভাইডেড 2 tan ইনভার্স x, tan ইনভার্স x। এখন x এর মানটাও তো বলা আছে 1, x এর মানটা তো তারা বলেই দিছে, x এর মানটা 1, tan ইনভার্স 1। তাহলে 2 কেটে গেল, tan ইনভার্স 1, tan ইনভার্স 1, সেটার মানটা পাই বাই 4, সেটার মানটা কত ভাই, পাই ডিভাইডেড 4, বুঝছো, সেটার মানটা পাই ডিভাইডেড 4। আচ্ছা, দেখো এটা একটা ভালো অঙ্ক, তোমরা দেখেই আসলে কি মানে একটু ভয় পাবা, যে বলা আছে যে এত বিন্দুগামী এত বক্ররেখার অন্তরক সহগ বলা আছে, এত বক্ররেখাটির সমীকরণ, তোমাকে রেখাটার সমীকরণ যদি বের করতে হয় তাহলে সেটাকে তোমাকে যৌগীকরণ করতে হবে। আমি তোমাকে একটু দেখাই দিই বিষয়টা কি দেওয়া আছে। তোমাকে অন্তরক সহগ অর্থাৎ ওয়ানের মানটাই দেওয়া আছে, ওয়ানের মানটা কত দেওয়া আছে ভাই, ই টু দি পাওয়ার লন এক্স, বুঝছো। এখন এটাকে তুমি যদি, তাহলে এটা কি পাচ্ছ, ই টু দি পাওয়ার লনের মান কিন্তু 1, অর্থাৎ ওয়ান ইকুয়ালস টু কত, লন এক্স। তাহলে এখন এইটাকে তোমার হচ্ছে যে বক্ররেখাটার সমীকরণ, অর্থাৎ এটাকে তোমার হচ্ছে যে পূর্বের এর মানটা কেমন ছিল সেটা তোমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এটা যদি করতে হয় তোমাকে কি করতে হবে, এইটাকে তোমার এক্স এর সাপেক্ষে সমাকলন করতে হবে, ডিএক্স লন এক্স ডিএক্স। তাহলে এটা ইউভি ফর্মুলা, এটার সূত্র, এটা তুমি জানো, এটা মুখস্থ মান, যে লন এক্স এর তোমার হচ্ছে কি যৌগীকরণ কি হয়, এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। তাহলে এখানে তুমি ওয়ানকে করে কি পাইলা, সে আগের ওয়াইটা ফেরত পাইলা, এটা হচ্ছে ওয়াই। এখন কথা হচ্ছে ভাই যে সি এর মানটা তোমাকে বের করতে হবে, সি এর মানটা বের করলে বসাইলে হয়ে যায়। এখন সি এর মানটা তুমি কিভাবে পারবে, এই যে 1 2 বিন্দু দেওয়া আছে, তাহলে এখানে তোমার 1 2 বিন্দু বসাইতে হবে, 1 2 বিন্দু বসাইলে তুমি হচ্ছে সি এর মানটা পাবে। তাহলে 1 2 যদি বসাই দেয় তাহলে 2। আচ্ছা, এটা হচ্ছে লন অনের মান 0 0 মাইনাস 1 প্লাস সি, অর্থাৎ সি এর মানটা আসে 3, সি এর মানটা 3। তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো ফাইনাল অ্যান্সার দাঁড়াচ্ছে ওয়াই, এখানে এক্স কমন নিতে হবে, লন এক্স মাইনাস 1 লন এক্স মাইনাস 1 প্লাস 3, বুঝছো, এই হচ্ছে ঘটনা। তাহলে এটার অ্যান্সার কোনটা হচ্ছে দেখো তোমরাই, আচ্ছা তাহলে মোটামুটি গেল। পরের বছর দেখো 17 18, অর্থাৎ 2 বছরে কিন্তু মোটামুটি দেখো 8টা প্রশ্ন আসছে, অর্থাৎ 4টা করে প্রশ্ন আসছে এখান থেকে। বলো দেখো, তাহলে এটা কিন্তু আমরা জানি ভাই, লিমিট এক্স টেন্স টু 0, আগে যা দেওয়া আছে ওটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। তুমি দেখো লিমিট এক্স টেন্স টু 0, এক্স এর মানটা 0, এবং বলা আছে যে তোমার এক্স এর মানটা তোমার হচ্ছে 1/a থেকে ছোট, 0 থেকে বড়। আচ্ছা, সমস্যা নাই। তাহলে দেখো এখন 1 প্লাস এক্স, এটার মাথায় কত আছে ভাই, এক্স দিয়ে ভাগ করে দিলে বি এক্স ডিভাইডেড সি। তাহলে এটার এক্স টেন্স টু 0 যদি হয়, এটার সূত্র জানি ভাই, ই টু দি পাওয়ার সহগ অফ এক্স, এক্স এর সহগ ইন্টু 1/x এর সহগ। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স এর সহগটা কত, এক্স এর সহগটা হচ্ছে এ, আর 1/x এর সহগ কত, 1/x এর সহগটা হচ্ছে তোমার সি। আমি উল্টা লিখছি, বুঝছো, আমি এটা একটু উল্টা লিখে ফেলেছি, সি ডিভাইডেড এক্স। তাহলে এটা সহগ 1/x এর সহগ কিন্তু তোমার সি, 1/x এর সহগটা হচ্ছে সি। তাহলে এটাকে তুমি বলতে পারো যে ই টু দি পাওয়ার এসি, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে এটার অ্যান্সার। ওকে।
আচ্ছা দেখো, এটা তোমার হচ্ছে লগের একটা অঙ্ক, বলা আছে এত এর মান কত, বুঝছো? এটা খুবই সোজা অঙ্ক, তোমাদের পরিচিত অঙ্ক। দেখো ddx অফ log 10 base x, 10 base x, তাহলে এটাকে তোমাকে একটু সাজাইতে আদর করে লিখতে হবে। দেখো একটু স্টাইল করে লিখলে এটা কি, log 10 base e log ওইটার মাথায় ছিল হচ্ছে তোমার x, তাহলে এটাকে লিখতে পারো log, নিচে পাঠাই দিলে ddx অফ, উপরে থাকে ln x, নিচে থাকে, এটাকে পাঠাই দিলে বেসটা উল্টে যায়, অর্থাৎ ln 10 হয়ে যায়, ln 10 হয়ে যায়। এখন এটাকে ডেরিভেটিভ করো 1/ln 10 ddx অফ log x, অর্থাৎ ln x, এটাকে করলে 1/x, 1/x, তাহলে 1 ডিভাইডেড x ln x, বুঝছো? x সরি 10 ছিল, যে 10 ln 10। আচ্ছা যদি এখানে a টু দি পাওয়ার থাকতো, এইখানে জাস্ট যদি এই যে 10 এর জায়গায় a থাকতো, এইখানেও 10 এর জায়গায় জাস্ট a হয়ে যাইতো। এখানে এর স্পেসিফিক ভ্যালুটা তোমার হচ্ছে বলে দিচ্ছে, বুঝছো? এই হচ্ছে ঘটনা। আচ্ছা খুবই সুন্দর একটা ম্যাথ, বলছে যে y ইকুয়াল টু এত বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল সেই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো স্পর্শকটা x অক্ষের যদি সমান্তরাল হয়, তুমি কি বলতে পারো যে ভাই স্পর্শকটা যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে সেটার ঢালটা কিন্তু শূন্য, অর্থাৎ থিটা এর মানটা শূন্য, থিটা এর মানটা শূন্য যদি হয় ঢালটাও শূন্য। তাহলে এখন এখান থেকে তুমি y1 যদি বের করো এখান থেকে, তাহলে একবারে আমরা লিখি যে সলিউশন y ইকুয়ালস টু x ln x, তাহলে এখানে y1 ইকুয়ালস টু এক্সটা থাকে ln x কে করলে 1/x প্লাস ln x থাকে x কে করলে 1, তাহলে 1 প্লাস ln x, তাহলে ঢালের মানটা তুমি কি পাইলা, y1 ইকুয়ালস টু 1 প্লাস ln x, তাহলে এইটার মানটা তোমার ঢালের মানটা কিন্তু শূন্য হতে হবে, যদি x অক্ষের সমান্তরাল হয় x এর, তাহলে এটা শূন্য হতে হবে। তাহলে এটা যদি শূন্য হয় তাহলে দেখো ln x ইকুয়ালস টু -1, তাহলে x ইকুয়ালস টু e টু দি পাওয়ার -1, অর্থাৎ 1 ডিভাইডেড e। এখন y এর মানটা তুমি দেখো এখান থেকে কি আসে, y এর মানটা কি আসে দেখো, y ইকুয়ালস টু, তোমাকে মেইন ফাংশনে বসাইতে হবে, বুঝছো? x ln x, x ln x, x ln x, তাহলে এটা হচ্ছে তোমার 1 ডিভাইডেড e, আচ্ছা ln e টু দি পাওয়ার -1, বুঝছো? 1/e হচ্ছে e টু দি পাওয়ার -1, তাহলে ln e এর মান 1, মাইনাসটা সামনে আসে, তাহলে x, y কি পাইলে, তাহলে একদম ফাইনাল x, y, সেটার মানটা তোমার x এর মানটা হচ্ছে 1/e আর ওটা -1/e, 1/e -1/e, বুঝছো? এই হচ্ছে বিষয়। আচ্ছা ভালো একটা অঙ্ক, দেখো বলছে 3 একক ব্যাস 15 একক উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডার, একটা সিলিন্ডারের ব্যাসটা তোমার হচ্ছে 3 একক, উচ্চতাটা সেটার হচ্ছে 15 একক, উচ্চতাটা হচ্ছে তোমার 15 একক। আমরা ধরলাম এটার সিলিন্ডার, তাহলে এটার উচ্চতাটা তোমার h ইকুয়ালস টু 15, আর সেটার ব্যাসটা দেওয়া আছে অর্থাৎ 3, সেটার ব্যাসটা 3। এখন বলছে যে আচ্ছা সিলিন্ডার 3 একক ব্যাস বিশিষ্ট সুষম মসৃণ গোলক দ্বারা, সুষম মসৃণ গোলক দ্বারা সিলিন্ডারটি পূর্ণ করা হলো। সিলিন্ডারটি পূর্ণ করা হলে কত অংশ কি থাকবে, কত অংশ ফাঁকা থাকবে, কত অংশ ফাঁকা থাকবে, তাহলে মসৃণ গোলক দ্বারা তুমি পূর্ণ করে দিলে 5টা, কয়টা এটার সংখ্যা টোটাল কয়টা, 5টা। তাহলে আমরা দেখো এটা কিভাবে করব, তাহলে টোটাল আয়তন কি ভাই, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, সেখান থেকে তোমার 5 ইন্টু গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, গোলকের 5টা গোলক, এরকম কয়টা গোলক, 5টা গোলক, 5টা গোলক যখন এখানে বসে যাবে তখন এই যে মাঝখানগুলো ফাঁকা থাকবে, অর্থাৎ এই যে এই অংশগুলো তোমার হচ্ছে ফাঁকা থেকে যাবে, এই অংশগুলো ফাঁকা থেকে যাবে, বুঝছো? এখন সেই ফাঁকা অংশ তোমার হচ্ছে কি
কতটুকু অংশ ফাঁকা থাকবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এখন টোটাল আয়তনের সাপেক্ষে তোমাকে ওটা বের করতে হবে। তাহলে টোটাল আয়তন কি তোমার পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এখন তোমাকে জাস্ট হচ্ছে মানগুলো বসাইতে হবে, ঠিক আছে? তোমাকে ব্যাসের মান দেওয়া আছে, সেখান থেকে তোমাকে 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধের মানগুলো জাস্ট নিয়ে আসতে হবে, বুঝছো? এই হচ্ছে কাহিনী। তাহলে জাস্ট আমি একটু বসাই দিব মানগুলো, পাই আর স্কোয়ার এইচ, পাই পাই কিন্তু সব থেকে কেটে যাচ্ছে। তাহলে আর এটাও 3 একক, তাহলে 3/2। আচ্ছা, এটার ব্যাসও কত? 3/2। আচ্ছা, মানগুলো বসাই দেই। মানগুলো বসাই দিলে 3/2 অর্থাৎ 9/4। 9/4। এইচের মানটা তোমার 15 একক। আচ্ছা, নিচেও তাই 9/4, এইচের মানটা 15 একক। আচ্ছা, এখানে 5 × 4 / 3 আর কিউব, অর্থাৎ এটাকে কিউব করলে 9 কিউব করলে 27 না, 3 কিউব 27/4, 27/4। তাহলে এটা তুমি হিসাব করলে 1/3, 1/3 ক্যালকুলেটরে চাপ দিবে, বুঝছো? এই হচ্ছে বিষয়। আচ্ছা, মোটামুটি শেষ। এখন দেখো 16, 17 এবং 15, 16 আছে। কোন বিন্দুতে এত বক্ররেখার স্পর্শক এত রেখার সমান্তরাল, এত রেখার সমান্তরাল বলছে যে কোন বিন্দুতে এই রেখাটার স্পর্শক, এই বক্ররেখার স্পর্শক এত এর সমান্তরাল যদি হয়, তাহলে তুমি বুঝো বিষয়টা। তাহলে এটার ঢাল কত? এটার ঢাল হচ্ছে m2 ধরলাম, x এর সহগ মাইনাস x এর সহগ ডিভাইডেড y এর সহগ অর্থাৎ 5। তখন তুমি বলতে পারছো সমান্তরাল যদি রেখা হয় আগেরটার ঢালটাও তোমাকে 5 হতে হবে, আগেরটার ঢালটাও তোমাকে 5 হতে হবে। 5 যদি হতে হয় তাহলে এখান থেকে তুমি ঢাল y1, তাহলে m = m1 = y1 কত আসে দেখো, তোমার হচ্ছে 4x + 1। তাহলে ঢালটা কত? 4x + 1 = কত হতে হবে? 5 হতে হবে। তাহলে এখান থেকে x এর মান দাঁড়ায় কত? x এর মান 1, বোঝা যাচ্ছে যে 1 বসাইলে 5 হচ্ছে। আচ্ছা, x এর মান 1 হলো, y এর মানটা তোমাকে জাস্ট নির্ণয় করতে হবে। তাহলে y এর মানটা তোমাকে মেইন ফাংশনে বসাইতে হবে। মেইন ফাংশনে বসাইলে 2 × 1² + 1 অর্থাৎ 4 আসতেছে। তাহলে x, y = x, y 1,4, 1,4। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে দেখো এটা একটা ভালো অঙ্ক, তোমাকে এটা ক্যালকুলেটর চাপ দিয়ে করতে হবে। আমি জাস্ট ফরম্যাটটা তোমাকে দেখাই দিব। এ ও বি এর মান যথাক্রমে কত হলে এটার ভ্যালুটা হচ্ছে কি, এটার লিমিটিং ভ্যালুটা 2 হয়। তাহলে তোমাকে তোমরা হচ্ছে জানো যে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হসপিটাল রুলের ক্ষেত্রে তোমাকে নিচে 0 অথবা ইনফিনিটি টার্মটা আসা যাবে না। এই দুটো হচ্ছে মেজর টার্ম। তোমাকে কি নিচে 0 অথবা নিচে ইনফিনিটি এইটা টার্মটা তোমার আসা যাবে না। তাহলে দেখো তুমি যদি x এর মানটা 0 বসাও তাহলে নিচে 0 আসতেছে, উপরে তো তোমার দেখার দরকার নাই। তাহলে এটাকে তোমাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, বুঝছো? সবগুলোকে একবার করলে কি, এইটাকে যদি করো তাহলে এটা বের হয়ে আসে e⁻x কে করলে e⁻x। আচ্ছা, গেল। এখন দেখো মাইনাস বিটা থাকে, cos কে করলে c এর কারণে একটা মাইনাস বের হয়ে আসে, বুঝছো? তাহলে প্লাস sin x। আচ্ছা, e⁻x কে করলে মাইনাস e⁻x, আর নিচে sin কে করলে তোমার হচ্ছে cos x। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো, এখন যদি 1 বসাই দিলে এটা কিন্তু তোমার ভ্যালিড একটা মান আসছে, তাহলে এটার মানটা হচ্ছে 2, এটার মানটা হচ্ছে 2। এখন তুমি জাস্ট হচ্ছে 1 বসাই দাও, এইটাতে ভ্যালুটা তোমাকে কত বসাইতে হবে? x এর মানটা 0 বসাইতে হবে, x = 0। তাহলে 0 বসাইলে a × e⁻0। আচ্ছা, এটা তো 0 হয়ে যায়, আর এটা হচ্ছে e⁻0 অর্থাৎ -1, অর্থাৎ -1 হয়ে যায়, আর এইটার মানটা হচ্ছে 1 = 2, অর্থাৎ a - 1 = 2। তাহলে a এর ভ্যালুটা দাঁড়ায় 2 + 1 অর্থাৎ 3, এর ভ্যালুটা 3। এখন এর ভ্যালু তুমি 3 পেলে, এখন বি এর ভ্যালুটা কিভাবে করবে? ওই মানগুলো জাস্ট হচ্ছে তোমাকে এখানে বসাই দিয়ে কোনটার ক্ষেত্রে কোনটার জন্য x এর মানটা 0 বসাবা, এখানে x এর মানটা তোমাকে 0 বসাইতে হবে, আর a এবং b এর ভ্যালু, এর মান তো তুমি জানোই, b এর ভ্যালু তোমাকে বসায়া জাস্ট টেস্ট করতে হবে কোনটার জন্য সেই মানটা 2 আসে, বুঝছো? তাহলে দেখবা এটা হচ্ছে তোমার 3,4 এর জন্য এই মানটা সত্য হয়, বুঝছো? এটা জাস্ট একটু ক্যালকুলেটর দিয়ে তোমাকে করতে হবে।
আচ্ছা আচ্ছা দেখো এটা একটা ভালো অঙ্ক, বলছে যে এত এর মান কত। তাহলে তোমাকে জাস্ট একটা আমি ভেঙে দেখাবো, এইটা 1 প্লাস রুট ওভার 1 প্লাস মাইনাস সাইন এক্স, তাহলে এটাকে বলতে পারো তুমি সাইন এক্স ভাগ 2। শেষ শেষ ভাই, আর 5টা মিনিট দেন, মানে যোগাযোগ জাস্ট দেখেই বলে দিব। আচ্ছা আচ্ছা 5টা মিনিট, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো আমি একবার তাহলে বলে দেই, তুমি এটা হচ্ছে তুমি একটু দেখে রাখো, যেহেতু আমাদের হচ্ছে সামনে ক্লাসের সময় হয়ে গেছে। হ্যাঁ, তোমরা কিছু মনে করো না, বেসিক থেকে আরো বুঝতেছিলাম। তাহলে এইটাকে তুমি বলতে পারতেছো যে সাইন সরি কস কস এক্স বাই 2 প্লাস মাইনাস সাইন এক্স বাই 2, ঠিক আছে। তাহলে হোল স্কোয়ার স্কোয়ার, অর্থাৎ যে এইটাকে মানটা তুমি এইটা বলতে পারতেছো রুট ওভার এটার মানটা, বুঝছো? যা স্কোয়ার রুট উঠে যায়, অর্থাৎ আমি যদি এখানে দিতাম তাহলে এটাকে স্কোয়ার আকারে লেখা যেত, ঠিক আছে। লিখলে তুমি দেখবা যে হচ্ছে কি, দেখো যদি প্লাস নিয়ে দেখো তাহলে কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ারের ভ্যালুটা 1, আর ওইটা 2 সাইন এক্স কজ এক্স হচ্ছে সাইন 2x এর মান হয়ে যেত, বুঝছো? তাহলে ওই মানটা তুমি যদি এখানে বসায় দাও, জাস্ট হচ্ছে ওয়াই ইকুয়ালস টু আসবে তোমার কত, দেখো যেহেতু আমাদের একটু সময় কম, তাহলে ওয়াই ইকুয়ালস টু tan ইনভার্স, তাহলে এখানে থাকবে 2 সাইন এক্স বাই 2 আর এখানে থাকবে 2 cos x বাই 2 cos x বাই 2। তাহলে এখন tan ইনভার্স tan 2 তো কেটে গেল, tan x বাই 2, তাহলে tan কেটে থাকে, y ইকুয়ালস টু তোমার x বাই 2। তাহলে তোমাকে এখানে y1 নির্ণয় করো, তাহলে y1 ইকুয়ালস টু হাফ বের হয়ে আসে, ডি বাই ডিএক্স, x কে করলে 1 অর্থাৎ হাফ। আচ্ছা, লিমিট এক্সটেন্স টু 0 হলে এই ফাংশনটার ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে, তাহলে দেখো লিমিট এক্সটেন্স টু 0, এখন এইটা তোমাকে হচ্ছে যে নিচে দেখো 0 বসাইলে নিচে জাস্ট 0 আসতেছে, বুঝছো? tan 0 এর মানও 0, sin 0 এর মানও 0, তাহলে এখন তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে। তাহলে একবার করলে দেখো e টু দি পাওয়ার m tan x, আর এটাকে করলে 0, ঠিক আছে। তাহলে mটা থাকে, আর tan কে করলে আলাদা আলাদা করতে হবে, তাহলে tan কে করলে sec স্কয়ার x আর sin কে করলে cos x। এখন জাস্ট 0টা বসাইলে তোমার হচ্ছে ভ্যালিড একটা অপশন আসবে, দেখো। তাহলে e টু দি পাওয়ার m, tan 0 এর মান হচ্ছে 0, অর্থাৎ e টু দি পাওয়ার 0। আচ্ছা, নিচে m থাকে, আর এটা কত sec স্কয়ার x, অর্থাৎ 1 এর উপর স্কয়ার, অর্থাৎ 1 cos 1, 0 এর মান 1, বুঝছো? তাহলে e টু দি পাওয়ার 0 হচ্ছে 1, নিচে কত দেখো 1 প্লাস 1 অর্থাৎ 2m। এইটা আসতেছে আমার। আচ্ছা সরি, তাহলে যে এখানে দেখো যে এই যে এখানে e টু দি পাওয়ার m tan ইনভার্স x, তাহলে আমার কিন্তু এখানে একটু ভুল করছে, এই যে সরি দেখো। তাহলে যে এটাকে করলাম, করার পর কি যে mটা বের হয়ে আসে, আর tan কে করলে sec স্কয়ার x, ঠিক আছে। তাহলে এটার মানটা এখানে কিন্তু m একটা চলে আসে, এখানে একটা m আসে, এখানে একটা m আসে, এই m কেটে যায়, অর্থাৎ হাফ থাকে অ্যান্সার, ওকে। আচ্ছা, তাহলে দেখো এইটার গুরুমান চাইছে, তোমাকে একটা জিনিস এখানে নোটিস করতে হবে ভাই, তোমাকে যে ফাংশনটা দেয়া আছে সেটা আমরা যদি y একটা ফাংশন ধরি, y নেগেটিভ অফ x মাইনাস 4 তার পাওয়ার হচ্ছে 4, তারপর 4। এখন তুমি দেখো যে এটার সর্বোচ্চ মান কত, এটা কিন্তু সর্বোচ্চ হচ্ছে তোমার, এটা কখনোই নেগেটিভ পসিবল না, এত পসিবল নয়, এত নট পসিবল। তাহলে এত যদি পজিটিভ হয়, তাহলে দেখো এটা 0 হলে তোমার সর্বোচ্চ মান, তাছাড়া কি এটার মানটা পজিটিভ হলে তোমার কি 0 থেকে সবসময় কি ছোটই হবে, তার মানে এটা হচ্ছে কি সর্বোচ্চ মানটা তোমার 0, সর্বোচ্চ মানটা 0। আচ্ছা দেখো x ইকুয়াল টু 0 বিন্দুতে এত এর নিচের কোন বক্ররেখাটি স্পর্শকের ঢাল সমান হবে, ঠিক আছে, কোন বক্ররেখার স্পর্শকের ঢাল সমান হবে। তাহলে এটার স্পর্শকের ঢাল আগে নির্ণয় করি, তাহলে f প্রাইম x একবার করলে কি ln x কে করলে 1/x,
1/2x প্লাস 1, তাহলে এটাকে তোমার হচ্ছে যে 2x কে করলে 2, অর্থাৎ তাহলে f অফ x এখানে কত বসাইতে হবে, x এর মানটা তোমাকে 0 বসাইতে হবে, 0 বসাইলে কত 2, তাহলে 2 আসতেছে। এখন যেটার হচ্ছে স্পর্শকের ঢাল 2, অর্থাৎ একবার অন্তরীকরণ করে ঢালটা 2 আসবে, সেটাই অ্যান্সার। তুমি দেখবা যে খুবই কম সংখ্যক 2 আসবে, অর্থাৎ যে ডি এর মানটা হয়তো এরকম আসে, বুঝছো, এই ডিটা দেখাই যাচ্ছে ভাই, এখানে অন্তরীকরণ করলে 2 বের হয়ে আসে, 2 বের হয়ে আসে, বুঝছো, 2। আচ্ছা, তো মোটামুটি শেষ অন্তরীকরণ। এখন আমরা যৌগজীকরণে যাচ্ছি। দেখো এটাও খুব দ্রুত শেষ করে দিব। এত বক্ররেখার প্রথম চতুর্ভাগে x = 8 রেখার সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে তোমাকে x এর মান তোমার হাইস্ট লিমিট বলে দিচ্ছে, হায়ার লিমিটটা হচ্ছে তোমার 8, কিন্তু লোয়ার লিমিটটা তোমাকে জাস্ট বের করতে হবে। লোয়ার লিমিট তোমাকে বের করতে হলে এটার y এর মানটা 0 ধরতে হয়, x⁴ ln x, বুঝছো। তাহলে এখন এইটার মান 0 ধরলে x এর মান কত আসে সেটা হচ্ছে কথা, x⁴ ln x। এখন কথা হচ্ছে তুমি যদি x এর মান এখানে 0 বসাই দাও, মানটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। আর একটা জিনিস তোমাকে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে যে লন কিন্তু ভাই 0 কিন্তু ইনভ্যালিড, বুঝছো, লন 1 এর মানটা হচ্ছে 0, তো তোমাকে x এর মানটা জাস্ট এখানে 1ই ধরতে হবে। তাহলে x এর মানটা তোমার হচ্ছে 1, কেন 1 আশা করি বুঝতে পারছো। এখন 1 থেকে তোমাকে 8 এর মধ্যে এই ফাংশনটার কি করতে হবে, এই ফাংশনটার যৌগজীকরণ করতে হবে, এই ফাংশনটার যৌগজীকরণ করতে হবে। 1 থেকে 8 লিমিটের মধ্যে প্রথম চতুর্ভাগে যদি হয়, তাহলে গ্রাফটা তোমার এই যে এইটুকু 1 থেকে শুরু হয়, এদিকে হচ্ছে তোমার বড় হয়, আর বাদ বাকি এগুলো নিচের দিকে যায়, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে যায়, বুঝছো। তাহলে এই যে এটা হচ্ছে 1,0 থেকে 1,0 থেকে তোমাকে 8 এর মধ্যে করতে হবে। এই যে x = 8, x = 8 এর মধ্যে তোমাকে করতে হবে। তাহলে 1 থেকে 8 এর মধ্যে এটা লেখো x⁴ ln x, তাহলে এটা ইউভি ফরম্যাট, এটা হচ্ছে ইউভি ফরম্যাট। 7টা অঙ্ক আছে স্যার, একটা পড়াটাই হবে, হ্যাঁ একটা পড়াটাই হবে, হ্যাঁ একটা হলো হবে। আচ্ছা দেখো আকাশ ভাই হচ্ছে পরোটা খাওয়াবে আমাদের, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে তোমাদের এটা শেষ করে দেই। তাহলে ইউভি ফরম্যাট, বুঝছো, এটা এখন ইউভি ফর্মুলা জাস্ট তুমি ফালাই দিলে হয়ে যাবে, আমি একটু জাস্ট করে দিচ্ছি। তাহলে এটা ইউভি, তাহলে লিয়েট, তাহলে লনটা হচ্ছে তোমার ln x, হ্যাঁ, তাহলে লিমিটটা পরে দিব, লিমিটটা হচ্ছে পরে দিব, x⁴ মাইনাস, এটাও দেখে তোমাকে এই যে মনে রাখবে এইভাবে লিখবে আর কি, ln x x⁴ dx d/dx হোল dx করতে হবে তোমাকে, মানে হোল ইন্টিগ্রেশন করতে হবে, এই হচ্ছে বিষয়। তাহলে এখন আমার ভ্যালুটা কি আসে, ভ্যালুটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার পাওয়ারটা 1 বেড়ে যায়, 1 বেড়ে 5/3 অর্থাৎ 3/5টা সামনে আসে, হ্যাঁ, নিচে ভাগ হয়ে যায়, এটা আমি আগে লিখলাম 3/5 ln x x⁴ 5/3, আর এইটা ln x কে করলে 1/x, ln x কে করলে 1/x, আর এটা কেটে যায় ওই রকমই থাকে, বুঝছো। তাহলে এটা তোমার পাওয়ারটা চলে আসে, অর্থাৎ 3/5 এই যে ln x, আর ওইটা কেটে আবার তোমার x⁴ 2/3 হয়ে যায় dx। তাহলে এখন তোমাকে করলে একবারে কি আসে দেখো, একবারে করলে 3/5 ln x, আর এইটা আসে কত, যে এটা পাওয়ারটা চলে আসে অর্থাৎ 9/25, আর এখানে কি x⁴, এটাকে করলে তোমার কত 5/3। আচ্ছা এখানে আমার x⁴ 5/3 কই গেল, x⁴ 5/3 মাইনাস 9 এখানকার পাওয়ারটা নিচের থেকে গুণ হয়ে যায় আর কি, বুঝছো, করলে দেখবে এটাই আসে। তাহলে x⁴ 5/3। এখন তোমাকে এখানে জাস্ট ভ্যালুটা বসাইতে হবে, কত ভাই, 1 থেকে 8, তাহলে কমন যায় কি 9/25 কমন যায়, কমন যাওয়ার পর তাহলে ভ্যালুটা বসাইতে হবে ln 8 2 ln 8 এত আচ্ছা তাহলে এখানে কিন্তু একটা থাকতেছে যে তোমার হচ্ছে 3/5টা এখানে যেহেতু, তাহলে 5/3, 9/25 কমন নিলে কিন্তু এখানে দেখো কি থাকে, এখানে মিলানোর জন্য কিন্তু 5/3 থাকতে হচ্ছে,
5/3 ইন্টু, তাহলে লন 8, লন 8 8 আচ্ছা মাইনাস করতে হবে 8 8 আচ্ছা পরে হচ্ছে মানটা 1 বসে যাবে, লন অনের মান 0 মাইনাস মাইনাসে +1 অর্থাৎ +1। আচ্ছা হিসাব করলে এটা কি দাঁড়ায়, হিসাব করলে দাঁড়াচ্ছে হচ্ছে 9/25। আচ্ছা তাহলে এই 3 কেটে যায়, এটার মান 32 অর্থাৎ 160 লন 2 মাইনাস এটার মান 32 +1 অর্থাৎ -31। বুঝছো, এই হচ্ছে বিষয়, একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবে আর কি। আর এই যে ভ্যালুটা জাস্ট তুমি হচ্ছে যে এখানে লিমিটিং ভ্যালু ক্যালকুলেটরে বসাই দিলেও হয়ে যাবে, ক্যালকুলেটরে বসাই দিলেও হয়ে যাবে। আচ্ছা দেখো যে এত এর মান চাইছে, তাহলে এটা তোমার হচ্ছে e⁻x এর ফর্মুলা, তাহলে 0 থেকে 1 এর মধ্যে ইন্টিগ্রেট করতে হবে। যদি e⁻x ওইটাকে পাঠাই দিলে কত হয়, পাঠাই দিলে লন 1 + x আর এটাকে ভাগ হয়ে যায় 1 + x, ঠিক আছে। তাহলে e⁻x এর সাথে একটা ফাংশন আছে, সেই ফাংশনটার অন্তরীকরণ এখানে আছে, তার মানে কি e⁻ অত প্লাস সি, e⁻x লন 1 + x, তাহলে এটার মানটা কত 0 থেকে 1, তাহলে মানটা বসাও e⁻1 লন 2 1 + 1 মাইনাস e⁻0 লন 0 লন e⁻0 লন 1 এর মানটা 0 তার মানে e লন 2, তার মানে e লন 2। আচ্ছা দেখো পরের কোশ্চেনটা, এটা একটা মানে কমন ফরম্যাট। দেখো তোমার হচ্ছে এটা দেওয়া আছে এরকম অনডিভাইডেড e⁻x প্লাস e⁻−x dx। আচ্ছা তাহলে এখন তোমাকে তাহলে এটা কি লেখা যায় অনডিভাইডেড e⁻x, তাহলে এটা নিচে চলে যায়, তাহলে এটা কি হয়ে যায় তোমার লসাগু নিলে উপরে চলে যায়, তাহলে e⁻x আর নিচে থাকে এটার সাথে এটা গুণ হয়ে 1 + e⁻x² dx। তাহলে এটাকে আরেকটু সাজায় লিখলে 1/a, এ দিয়ে গুণ দিলাম, এ দিয়ে ভাগ দিলাম, এ দিয়ে গুণ দিলাম e⁻x dx, আর নিচে কি আছে 1 + e⁻x²। তাহলে এইটা তুমি জানো, এটা একটা একদম ফর্মুলা পড়ে গেছে, 1/a তো আছেই, তাহলে এইটার ফর্মুলাটা হচ্ছে tan ইনভার্স x, tan ইনভার্স x এর ফর্মুলা। তাহলে tan ইনভার্স e⁻x প্লাস c আচ্ছা দেখো এটা শাহজালাল ইউনিভার্সিটির তোমার হচ্ছে 17-18 প্রশ্ন। তাহলে দেখো এটা হচ্ছে 0 থেকে n এর মধ্যে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে কি n π/2 আচ্ছা cos² θ d tan θ। এখন d tan θ মানে কি, এটার অন্তরীকরণ ভাই, এটার অন্তরীকরণ। তাহলে cos² θ এটাকে করলে sec² θ, তাহলে এটাকে করতে হবে ওই লিমিটের মধ্যে। তার মানে তুমি দেখো যে এটা কেটে কেটে 1 থাকে, অর্থাৎ কাটলে 1 থাকে, তাহলে 1 d θ অর্থাৎ থিটার সাপেক্ষে তোমাকে করতে হবে, এটা লিখে নি ওরা, থিটার সাপেক্ষে তোমাকে করতে হবে। তাহলে 1 d θ, তাহলে সেটা কিন্তু থিটা পাওয়া যায়। এখন থিটার মান এটা কি n π/2 আর নিচে কত 0, তাহলে এটা বসাও n π/2 -0 অর্থাৎ n π/2 বুঝছো, ওকে। আচ্ছা দেখো এত হলে এত এর মানটা কত, বুঝছো। তাহলে এটা তোমাকে ফাংশন দিয়ে করতে হবে, ফাংশন দিয়ে করে তোমার এটার ভ্যালুটা জাস্ট হচ্ছে তোমার এই মানটা আসে, বুঝছো। তোমাকে এই যে এখানে এটা ইকুয়ালস টু তোমার y ধরতে হবে, তাহলে y ইকুয়ালস টু কত x + 1। আচ্ছা তাহলে এইটা তোমাকে ধরলে, তাহলে f(y = x + 1), f(y
ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি দেখো যে ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স, তার মানে তোমাকে ওয়াই এক্স মাইনাস এক্স, আচ্ছা ওইটা ওই পাশে দেই, তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়াই, এক্স কমন নিলে ওয়ান মাইনাস ওয়াই, তাহলে এক্সের ভ্যালুটা হচ্ছে ওয়াই ডিভাইডেড, তাহলে এর সাথে তুমি এক যোগ করে দাও, তাহলে এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এর সাথে তুমি এক যোগ করলে কত আসে যে এক্স প্লাস ওয়ান ওয়াই ওয়ান বাই ওয়াই, এর সাথে তোমাকে এক যোগ করলে কত ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। আচ্ছা, তাহলে কাটাকাটি করে ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়াই, এইটুকু হচ্ছে তুমি পাইলা, তাহলে তোমাকে এফ অফ এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু এতটুকু তুমি পাইছো। তাহলে এখন তোমাকে এফ অফ এক্স প্লাস থ্রি তোমাকে বের করতে হবে, তাহলে এখন এফ অফ এক্স প্লাস থ্রি, তাহলে এফ অফ ওয়াই, অর্থাৎ তাহলে এটার মান তুমি কত পাইছো, তো এফ অফ এক্স এর মান তাহলে কত ওয়ান, যদি এক্স এর সাপেক্ষে লেখো তাহলে ওয়ান মাইনাস এক্স, তাহলে এফ অফ তোমাকে নির্ণয় করতে হবে এক্স প্লাস থ্রি, তাহলে এটা করলে ওয়ান ডিভাইডেড, তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি, তার মানে একবারে কমন নিলে এটা থাকে এক্স প্লাস টু, তাহলে এটাকে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে এইটাকে ইন্টিগ্রেট করলে কি আসে মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস টু ডিএক্স, তাহলে এটাকে করলে লন নিচেরটা, ঠিক আছে, তাহলে নিচের ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে লন নিচেরটা, নিচেরটা কোনটা এক্স প্লাস টু প্লাস সি, সামনে একটা মাইনাস, বুঝছো? আচ্ছা দেখো এটা খুবই সুন্দর, তোমাকে এটা হচ্ছে জাস্ট লিনিয়ার প্রপার্টি ইউজ করতে হবে যৌগীকরণের। তাহলে দেখো তুমি কিন্তু এখান থেকে দেখে দেখো, তুমি এই অঙ্কটা দেখেই ঘাবড়ায় যাবা। তুমি দেখো যে এখানে এক্স লন এক্স স্কোয়ার প্লাস ফাইভ ডিএক্স মাইনাস এক্স লন এক্স স্কোয়ার ফাইভ ডিএক্স, এইটা কেটে যাচ্ছে, তাহলে এখন তোমার থাকে কি শূন্য থেকে শুরু করে ওটা কিন্তু এ হবে, বুঝছো, ওটা কিন্তু এ হবে, আলফা না। আচ্ছা, তাহলে টু, অর্থাৎ যোগ করলে ফাইভ ডিএক্স এক্স এর সাপেক্ষে, তাহলে এটার মানটা কত হয় 30, তাহলে এটা কি করতে হবে ফাইভ এক্স, এটার মানটা কত থেকে শূন্য থেকে এর থেকে ওয়ান থেকে এর মধ্যে 30, তাহলে এ বসায় দাও, তাহলে 5a, আর এটা হচ্ছে কত এক বসালে 5 ইকুয়ালস টু 30। আচ্ছা, তাহলে 5a ইকুয়ালস টু 35, a ইকুয়ালস টু কিন্তু 7, a ইকুয়ালস টু 7, আচ্ছা তাহলে এত এর মান কত, তাহলে দেখো মডুলাস এক্স এর মান তোমার এখানে দুইটা লিমিটের মধ্যে করতে হবে, তাহলে এক্স এর মানটা পজিটিভ কখন ভাই, দেখো এখানে পজিটিভ হচ্ছে শূন্য থেকে শুরু করে 2 এর মধ্যে এক্স এর মানটা পজিটিভ, আর মাইনাস 1 থেকে 0 এর মধ্যে মানটা নেগেটিভ, তাহলে সেখানে তোমাকে করতে হবে, তাহলে মাইনাস 1 থেকে 0, এটা মাইনাস এক্স প্লাস শূন্য থেকে শুরু করে 2, এটা পজিটিভ এক্স ডিএক্স করতে হবে, তাহলে এক্স এর এটা তুমি জানোই মাইনাস এক্স স্কোয়ার বাই 2, মাইনাস 1 থেকে শুরু করে 0 প্লাস এক্স স্কোয়ার বাই 2, শূন্য থেকে শুরু করে 2, তাহলে দেখো 0 বসাই দিলে 0 আর 1 বসাই দিলে পজিটিভ হাফ প্লাস পজিটিভ হাফ প্লাস এটা হচ্ছে 2 বসাই দিলে কত 4 ভাগ 2 মাইনাস 0, অর্থাৎ হাফ প্লাস 2 অর্থাৎ 5/2। আচ্ছা দেখো এটা আমাদের হয়তো লাস্ট ম্যাথ, বলছে যে এ এর মান কত হলে এইটা ইকুয়ালস টু এতে হবে, বুঝছো, তাহলে দেখো এটা হচ্ছে তোমার সূত্র পড়ে গেছে কিন্তু, তাহলে শূন্য থেকে শুরু করে √5 a 2x x স্কোয়ার মাইনাস 4 dx, তাহলে এইটাকে দেখো নিচেরটাকে হলে উপরটাই পাওয়া যায়, তাহলে লন নিচেরটা লন এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস সি, যেহেতু লিমিট বসাইতে হবে এই জন্য সিটা লিখলাম না,
তাহলে এ থেকে শুরু করে √5, এটার মানটা কত ভাই? লন 3a। আচ্ছা, তাহলে এখন এ বসাই দিলে, তাহলে এ বসাও, তোমাকে এখানে এক্স এর মান এ বসাইতে হচ্ছে, তাহলে লন দুই পাশ থেকে তুমি কেটে দাও, তাহলে এ বসাই দিলে। আচ্ছা, আগে বসাই লন, এটা তোমার কি আসতেছে? এ স্কোয়ার -4, a স্কোয়ার -4, আচ্ছা, মাইনাস লন √5, তাহলে লন 1, যেটার মানটা 0 ইকুয়ালস টু লন 3। এখন দুইটা তোমাকে তুলনা করলেই হয়ে যাবে, অর্থাৎ তাহলে a স্কোয়ার -3a -4 ইকুয়ালস টু 0। এখন এটা তোমার দ্বিঘাত সমীকরণে সমাধান করলেই পেয়ে যাবা। বলো কি পাবা? এক্স এর মানটা তুমি পাবা হচ্ছে 4, আর আচ্ছা তাহলে 4 পাবা, আর একটা পাবা হচ্ছে -1। এখন -1 হচ্ছে তোমার গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? সেটা হচ্ছে তুমি -1টা জাস্ট এখানে বসাই দিলে লনের মানটা জাস্ট নেগেটিভ আসে, বুঝছো? -1 বসাই দিলে সেটা ইনভ্যালিড, এজন্য -1টা পসিবল না, ইনভ্যালিড। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, তোমাদের পরীক্ষা ভালো হোক এটাই চাওয়া। তো তোমাদের সাথে সামনের ক্লাসগুলোতে দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।